ক্যামেরায় আসলে হবে। ক্যামেরায় দেখতে পাচ্ছি আসলে কাকে কাকে। আসলাম, আপনাকে দেখতে পাচ্ছি। এম এ আসগরকে দেখতে পাচ্ছি। মারিয়াম দেখতে পাচ্ছি। উম্মে হাবিবাকে দেখতে পাচ্ছি। আর এইমাত্র যোগ দিলেন হালিমা আক্তার, আপনাকেও দেখতে পাচ্ছি। যাই হোক, আরো কেউ কেউ যোগদান করেন। হ্যাঁ, আপনাদের একটু যোগদান করেন প্রয়োজনে। যারা পিসিতে আসেন তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। যারা মোবাইলে যারা ক্লাস করেন কিনা আমি জানি না, যদি ক্লাস করেন মোবাইলটা একটু চার্জারে লাগায় নেবেন। মোবাইলটা একটু চার্জারে লাগায় নেবেন, ওখানে করবেন, চার্জারে লাগায় নেবেন। সালমা আক্তার মনে হয় এসেও চলে গেলেন। আরো কয়েকজন যোগ দেন, একটা ক্লাসের এনভায়রনমেন্ট তৈরি হোক। যাই হোক, যাদের নেটে প্রবলেম আছে সেটা ভিন্ন কথা। তো যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। আমরা আজকের আলোচনা শুরু করব। আপনারা আশা করি থাকবেন। আজকের আলোচনা শুরু করব। গত ক্লাসে আমরা প্রাচীন যুগ শেষ করেছিলাম, অর্থাৎ 1204 সাল পর্যন্ত শেষ করেছিলাম। লক্ষণ সেনের মাধ্যমে, পরাজয়ের মাধ্যমে প্রাচীন যুগের শেষ হয়। 1204 সাল পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকে তার পর থেকে শুরু করবো, অর্থাৎ মধ্যযুগের ক্লাস দিয়ে আজকে শুরু হবে। মধ্যযুগের উপরে আমাদের ক্লাস হচ্ছে দুইটা। মধ্যযুগের উপরে আমাদের ক্লাস হচ্ছে দুইটা। আজকে হবে মধ্যযুগ 1, মানে পার্ট 1। তো মধ্যযুগ পার্ট 1 মানে হচ্ছে মুসলিম শাসন। মধ্যযুগের আমাদের যে আলোচনা, মধ্যযুগটা হচ্ছে মুসলিম শাসন। মধ্যযুগেই মূলত আমাদের বাংলায় মুসলমানদের আগমন ঘটেছে। মুসলিম শাসনের জয় জয়কার হয়েছে এই মধ্যযুগে। আর মুসলিম শাসন, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখেন মুসলিম যোদ্ধারা কিভাবে ঘোড়ায় চড়ে ওনারা যুদ্ধ এভাবেই করতেন। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তো মুসলিম শাসনকে আমরা দুটি অংশে ভাগ করে আলোচনা করি, এগুলো লেখেন কিন্তু। মুসলিম শাসনকে আমরা দুটি অংশে ভাগ করে আলোচনা করি। হেডলাইন করবেন মুসলিম শাসন। এরপর এক হচ্ছে বাংলায় মুসলিম শাসন, আরটা হচ্ছে ভারতে মুসলিম শাসন। তো বাংলায় মুসলিম শাসন শুরু হয়েছিল 1204 সালে, ভারতে মুসলিম শাসন শুরু হয়েছিল 1206 সালে। আপনি এই ফিগারটা আপনার খাতার উপরে এঁকে ফেলেন, এই ফিগারটা খাতায় তুলে ফেলেন। মুসলিম শাসন, বাংলায় মুসলিম শাসন শুরু হয়েছিল 1204 সালে এবং ভারতে মুসলিম শাসন শুরু হয়েছিল 1206 সালে। ভারতে মুসলিম শাসন শুরু হয়েছিল 1206 সালে। লিখেছেন? ভারতে মুসলিম শাসন শুরু হয়েছিল 1206 সালে। এরপর হেডলাইন করবেন প্রেক্ষাপট। হেডলাইন করবেন প্রেক্ষাপট। হেডলাইন করুন প্রেক্ষাপট। প্রেক্ষাপট, আর প্রেক্ষাপট দিয়ে একটু লিখবেন। প্রেক্ষাপট দিয়ে এখানে লিখবেন যে মুসলিম শাসনের প্রেক্ষাপটকে লিখবেন মুসলিম, ভারতে লেখেন ভারতে মুসলিম শাসনের প্রেক্ষাপটকে। আগে ভারতের কথা লিখি, লেখেন ভারতে মুসলিম শাসনের প্রেক্ষাপটকে। ভারতে মুসলিম শাসনের প্রেক্ষাপটকে তিনটি পর্বে ভাগ করা যায়। তিন, ভারতে মুসলিম শাসনের প্রেক্ষাপটকে তিনটি পর্বে ভাগ করা যায়। ভারতে মুসলিম শাসনের প্রেক্ষাপটকে তিনটি পর্বে ভাগ করা যায়। তারপর লিখবেন, হেডলাইন করেন প্রথম পর্ব। প্রথম পর্ব, ভারতের মুসলিম শাসনের প্রেক্ষাপটকে তিনটি পর্বে ভাগ করা যায়। হেডলাইন করবেন প্রথম পর্ব, আর প্রথম পর্বের নাম লিখবেন আরবীয় মুসলিমদের সিন্ধু বিজয়। প্রথম পর্বের নাম লিখবেন আরবীয় মুসলিমদের সিন্ধু বিজয়। আরবীয় মুসলিমদের সিন্ধু বিজয়। তাহলে আমরা আগে কি বলেছি? প্রেক্ষাপট। প্রেক্ষাপটে বলেছি
ভারতে মুসলিম শাসনের প্রেক্ষাপটকে 3টি পর্বে ভাগ করা যায়। এরপর হেডলাইন করতে বলেছি। প্রথম পর্ব আরবীয় মুসলিমদের সিন্ধু বিজয়। হেডলাইন আন্ডারলাইন করে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। হেডলাইন আন্ডারলাইন করে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 711 খ্রিস্টাব্দে। 711 লিখবেন। 711 খ্রিস্টাব্দে বাগদাদের শাসনকর্তা বাগদাদ। 711 খ্রিস্টাব্দে বাগদাদের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ। সাতশো এগারো খ্রিস্টাব্দে বাগদাদের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ। বোর্ডে লিখে দিয়েছি আমি হাজ্জাজ। 711 খ্রিস্টাব্দে বাগদাদের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ তার সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফ তার সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে, বোর্ডে লিখে দিয়েছি কাসিম। তার হাজ্জাজ বিন ইউসুফ তার সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে, সবাই কাসিম লিখবেন, কেউ কাসিম লিখবেন না কিন্তু কাসিম লিখবেন। তার সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেন। তার সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেন। তার সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেন। সিন্ধু অভিযানে প্রেরণ করেন লিখেছেন। স্টার চিহ্ন দিবেন। আবার স্টার চিহ্ন দিয়ে লিখবেন 712 খ্রিস্টাব্দে। লিখবেন 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধুর রাজা দাহিরকে, বোর্ডে লিখে দিয়েছি দাহির। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধুর রাজা দাহিরকে, বোর্ডে লেখা আছে দাহির। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত ও হত্যা করে, সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত ও হত্যা করে সিন্ধু দখল করেন। সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত ও হত্যা করে সিন্ধু দখল করেন। সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত ও হত্যা করে সিন্ধু দখল করেন। সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত ও হত্যা করে সিন্ধু দখল করেন লিখেছেন। স্টার চিহ্ন দিয়ে লিখবেন। পরবর্তীতে মোহাম্মদ বিন কাসিম মারা গেলেও, পরবর্তীতে মোহাম্মদ বিন কাসিম মারা গেলেও, পরবর্তীতে মোহাম্মদ বিন কাসিম মারা গেলেও আরবীয় মুসলমানদের সাথে, পরবর্তীতে মোহাম্মদ বিন কাসিম মারা গেলেও আরবীয় মুসলমানদের সাথে, আরবীয় মুসলমানদের সাথে এদেশীয় হিন্দুদের, পরবর্তীতে মোহাম্মদ বিন কাসিম মারা গেলেও আরবীয় মুসলমানদের সাথে এদেশীয় হিন্দুদের তাৎপর্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আরবীয় মুসলমানদের সাথে এদেশীয় হিন্দুদের তাৎপর্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আরবীয় মুসলমানদের সাথে এদেশীয় হিন্দুদের তাৎপর্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে লিখেছেন। তাৎপর্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আরবীয় মুসলমানদের সাথে দেশীয় হিন্দুদের তাৎপর্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তাৎপর্য মানে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ মানে গুরুত্বপূর্ণ। তো লেখা হয়ে গেলে একটু শুনবেন। কথা হচ্ছে 711 খ্রিস্টাব্দে, ওই সময় বাগদাদের শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ 711 খ্রিস্টাব্দে, এবং ওনার সেনাপতি ছিলেন হচ্ছে মোহাম্মদ বিন কাসিম, যিনি আবার ওনার জামাতাও ছিলেন। এই 712 খ্রিস্টাব্দে কি হয়েছে? 711 খ্রিস্টাব্দে হাজ্জাজ বিন ইউসুফ এই মোহাম্মদ বিন কাসিমকে
সিন্ধু অভিযানে পাঠিয়েছিলেন। আর 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধুর রাজা এই রাজা দাহিরকে পরাজিত এবং হত্যা করে সিন্ধু দখল করে ফেললেন। সিন্ধু দখল করে ফেললেন। এরপর কি হয়েছে? সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। সমস্যা হয়েছে কি, এই দাহিরের দুজন ইয়াং মেয়ে ছিল, মোহাম্মদ বিন কাসিম এই দুই মেয়েকে গ্রেপ্তার করে বাগদাদে হজ্জাজ বিন ইউসুফের দরবারে পাঠিয়ে দিলেন। আর এই দুই মেয়ে বাগদাদে গিয়ে হজ্জাজ বিন ইউসুফের দরবারে গিয়ে অভিযোগ করলেন যে আপনার সেনাপতি মোহাম্মদ বিন কাসিম আমাদের দুই বোনকে রেপ বা বলৎকার করেছে। এটা ছিল সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আর হজ্জাজ বিন ইউসুফ ছিলেন সত্যিকারের মুসলমান শাসক। উনি অভিযোগ শোনা মাত্রই অর্ডার করলেন যে মোহাম্মদ বিন কাসিমকে গ্রেপ্তার করে সিন্ধু থেকে বস্তাবন্দি করে ঘোড়ার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে বাগদাদে হাজির করা হোক। কোথায় সিন্ধু আর কোথায় বাগদাদ, যে কথা সেই কাজ। ওনাকে গ্রেপ্তার করে, নিজের জামাতা কিন্তু গ্রেপ্তার করে বস্তাবন্দি করে ঘোড়ার সঙ্গে দিয়ে বেঁধে টানতে টানতে বাগদাদে আনা হলো। এই বাগদাদে হজ্জাজ বিন ইউসুফের দরবারে যখন এই বস্তার মুখ খোলা হলো, এই মোহাম্মদ বিন কাসিম কি আছে নাকি, অনেক আগেই মারা গিয়েছে। যখন এই বস্তার মুখ খোলা হলো, ওনার লাশের বিভৎস চেহারা থেকে দাহিরের দুই মেয়ে ভয়ে মুখ ফুসকে বলে ফেললো যে আমরা আসলে মিথ্যা কথা বলেছিলাম, রেপ তো দূরের কথা, উনি আমাদেরকে টাচ পর্যন্ত করে নাই। দেখেন কি অবস্থা। এরপর এই দুই মেয়েকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে দাহিরের দুজন ইয়াং মেয়ে, এদেরকে কি আমরা খুব খারাপ বলবো? এরা খুব খারাপ কি মনে হয়? ইশারায় বলেন, বুঝবো। খুব খারাপ মনে হয়? খারাপ মনে হলে মাথা মানে উঁচু নিচু করবেন, খারাপ মনে না হলে না না করবেন, সমস্যা কি? ইশারায় কথা বলেন, সমস্যা কোথায়? যারা খেলাফে তার জন্য ইশারায় কাফি। বোঝেন নাই? আমি ইশারা বুঝবো, ইশারা বুঝি। যাই হোক, যে কথা বলছিলাম, কথা হচ্ছে আমি অন্তত মনে করি না, আমি ওদেরকে খারাপ মনে করি না। কারণ হচ্ছে কি, আমি ব্যাখ্যা করছি। কারণ হচ্ছে, যিনি আপনার রাজ্য ছিনিয়ে নিয়েছে, আপনার পিতাকে হত্যা করেছে এবং আপনি সহ আপনার আরেক বোনকে গ্রেপ্তার করে অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে, তারা তো চাইতেই পারে যে লোকটি এই কাজ করেছে এনিহাও তার মৃত্যু হোক। যে লোকটি এই কাজ করেছে এনিহাও তার মৃত্যু হোক। হয়তোবা অভিযোগটা ন্যাক্কারজনক, ধর্ষণের অভিযোগ না, অবশ্যই ন্যাক্কারজনক একটা অভিযোগ। অভিযোগটা ন্যাক্কারজনক, তবে উদ্দেশ্য অবশ্যই যুক্তিযুক্ত। অভিযোগটা অবশ্যই ন্যাক্কারজনক, তবে উদ্দেশ্য অবশ্যই যুক্তিযুক্ত। তো যাই হোক, এই সঙ্গে আমাদের প্রথম পর্ব শেষ হলো। আমরা হেডলাইন করব প্রেক্ষাপটেরই দ্বিতীয় পর্ব। আর দ্বিতীয় পর্বের নাম লিখবেন আফগান মুসলমানদের ভারত অভিযান। হেডলাইন করবেন আফগান মুসলমানদের ভারত অভিযান। হেডলাইন করবেন দ্বিতীয় পর্ব আফগান মুসলমানদের ভারত অভিযান। আমাদের প্রথম পর্ব শেষ, হেডলাইন দ্বিতীয় পর্ব আফগান মুসলমানদের ভারত অভিযান। এটা লিখে প্রথমেই এই আফগান মুসলমানদের ভারত অভিযানের নিচে ছোট করে সাবটাইটেল করবেন সুলতান মাহমুদ 997 থেকে 1030। হেডলাইন সুলতান মাহমুদ 997 থেকে 1030। সুলতান মাহমুদ 997 থেকে 1030। 997 থেকে 1030 সুলতান মাহমুদের সময়কাল। ওনার সম্পর্কে প্রথমে যে কথাটা আমরা লিখব, সুলতান মাহমুদের সম্পর্কে আমরা দেখি। উনি কিন্তু একজন যুদ্ধবাজ লোক ছিলেন, উনি ব্যাপক যুদ্ধবাজ একজন লোক ছিলেন সুলতান মাহমুদ। তো ওনার সম্পর্কে প্রথমে যে কথাটা আমরা লিখব, স্টার চিহ্ন দিয়ে লিখবেন, তিনি ছিলেন গজনির সুলতান। গজনি, এই গজনিটা কোথায় কেউ বলতে পারেন? উত্তর দেন। তিনি ছিলেন গজনির সুলতান। গজনি কোথায়? তিনি ছিলেন গজনির সুলতান। স্টার চিহ্ন দেন আবার। গজনি কথা আমি পরে বলবো, আপনারা বলেন আগে। তিনি ছিলেন গজনির সুলতান। ইয়েস, এই গজনি, এটা হচ্ছে আফগানিস্তানের যে কাবুল, এই কাবুলের পূর্ব নাম ছিল হচ্ছে গজনি। আফগানিস্তানের
কাবুল, কাবুলের পূর্ব নাম ছিল গজনি, ঠিকই বলেছেন। তিনি ছিলেন গভর্নর সুলতান। স্টার চিহ্ন দিয়ে লিখবেন, স্টার চিহ্ন দিয়ে লিখবেন তিনি 16 বছরে 17 বার, লিখবেন তিনি 16 বছরে 17 বার ভারত অভিযান করে, মানে 16 বছরের মধ্যে 17 বার, লিখবেন তিনি 16 বছরে 17 বার ভারত অভিযান করে, তিনি 16 বছরে 17 বার ভারত অভিযান করে ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছেন। তিনি 16 বছরে 17 বার ভারত অভিযান করে, তিনি 16 বছরে 17 বার ভারত অভিযান করে ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছেন, ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছেন। তিনি 16 বছরে 17 বার ভারত অভিযান করে ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছেন। স্টার চিহ্ন দিয়ে লিখবেন তার দরবারকে, দরবার মানে রাজদরবার, লিখবেন তার দরবারকে, তার দরবারকে পারস্য ও মধ্য এশিয়ার মনীষীরা, পারস্য মানে ইরান, লিখবেন তার দরবারকে পারস্য ও মধ্য এশিয়ার মনীষীরা সমৃদ্ধ করেন, লিখবেন তার দরবারকে পারস্য ও মধ্য এশিয়ার মনীষীরা সমৃদ্ধ করেন। তার দরবারকে পারস্য ও মধ্য এশিয়ার মনীষীরা সমৃদ্ধ করেন, পারস্য ও মধ্য এশিয়ার মনীষীরা সমৃদ্ধ করেন। মনীষী মানে জ্ঞানীগুণী ব্যক্তি। তার দরবারকে পারস্য ও মধ্য এশিয়ার মনীষীরা সমৃদ্ধ করেন। স্টার চিহ্ন দিয়ে লিখবেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, লিখবেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আল বেরুনি, কমা কমা দিয়ে লিখবেন নামগুলো, লিখবেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আল বেরুনি, আল বেরুনি, কমা দিয়ে লিখবেন ইবনে সিনা, আল বেরুনির পরে লিখবেন ইবনে সিনা, আল বেরুনির পরে লিখবেন ইবনে সিনা, কমা দিয়ে লিখুন আল ফারাবি, আল ফারাবি, আল ফারাবি, আল ফারাবি, ব্র্যাকেট লেখেন আবু রায়হান, মানে আল ফারাবির পাশে ব্র্যাকেট দিয়ে লেখেন আবু রায়হান, আল ফারাবি ব্র্যাকেটে লিখবেন আবু রায়হান, আবু রায়হান, মানে আল ফারাবি হচ্ছে আবু রায়হান, আল ফারাবি ব্র্যাকেটে আবু রায়হান। ও মহাকবি ফেরদৌসি, ও মহাকবি ফেরদৌসি, ও মহাকবি ফেরদৌসি, ও মহাকবি ফেরদৌসি, লিখেছেন ও মহাকবি ফেরদৌসি। আমি আর একবার বলি মিলায় নেন, লিখবেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আল বেরুনি, ইবনে সিনা, আল ফারাবি, আবু রায়হান ও মহাকবি ফেরদৌসি। প্রথমে হেডলাইন করবেন আল বেরুনি, হেডলাইন করুন আল বেরুনি। আল বেরুনি, আল বেরুনি সম্পর্কে লিখবেন, আল বেরুনি সম্পর্কে লিখবেন তিনি কিতাবুল হিন্দ, বোর্ডে লিখে দিয়েছি আমি, লিখবেন আল বেরুনি সম্পর্কে লিখবেন তিনি কিতাবুল হিন্দ নামে, কিতাবুল হিন্দ বোর্ডে লেখা আছে, তিনি কিতাবুল হিন্দ নামে ভারতের উপর ইতিহাস গ্রন্থ রচনা করেন, তিনি কিতাবুল হিন্দ নামে ভারতের উপর ইতিহাস গ্রন্থ রচনা করেন, তিনি কিতাবুল হিন্দ নামে ভারতের উপর ইতিহাস গ্রন্থ রচনা করেন। ভারতের উপর ইতিহাস গ্রন্থ রচনা করেন, অর্থাৎ পরীক্ষায় যদি প্রশ্ন আসে কিতাবুল হিন্দ কি জাতীয় গ্রন্থ, উত্তর কি হবে? ইতিহাস বিষয়ক গ্রন্থ, উত্তর হবে ইতিহাস বিষয়ক গ্রন্থ। এরপর হেডলাইন করবেন ফেরদৌসি, হেডলাইন করুন ফেরদৌসি।
হেডলাইন করবেন ফেরদৌসি। ফেরদৌসি, ফেরদৌসি সম্পর্কে লিখবেন পারস্যের এই কবি, পারস্য মানে ইরান, লিখবেন পারস্যের এই কবি, পারস্যের এই কবি সুলতান মাহমুদের নির্দেশে, পারস্যের এই কবি সুলতান মাহমুদের নির্দেশে, পারস্যের এই কবি সুলতান মাহমুদের নির্দেশে 60,000 শ্লোক বা লাইন বিশিষ্ট, পারস্যের এই কবি সুলতান মাহমুদের নির্দেশে 60,000, বোর্ডে লেখা আছে 60,000 শ্লোক বা লাইন বিশিষ্ট, 60,000 শ্লোক বা লাইন বিশিষ্ট মহাকাব্য শাহনামা রচনা করেন। শাহনামার নাম শুনেছেন না? 60,000 শ্লোক বা লাইন বিশিষ্ট মহাকাব্য শাহনামা রচনা করেন। 60,000 শ্লোক বা লাইন বিশিষ্ট মহাকাব্য শাহনামা রচনা করেন। লেখা হলে একটু শুনবেন। কথা হচ্ছে এই যে ফেরদৌসি, ইনি ছিলেন সুলতান মাহমুদের সভাকবি, সুলতান মাহমুদের সভাকবি। তার আগে একটু কমেন্টস করেন তো, এই যে ফেরদৌসি উনি কি ছেলে ছিলেন নাকি মেয়ে ছিলেন? ফেরদৌসি ছেলে ছিলেন নাকি মেয়ে ছিলেন? মোহাম্মদুল কাবরা লিখছেন মেয়ে, উম্মে হাবিবা ছেলে, ম্যাক্সিমামে ছেলে লিখতেছেন। আসলে ছেলে নাকি মেয়ে? অবশ্যই ছেলে ছিলেন। ফেরদৌসি কিন্তু ছেলেদের নাম, ফেরদৌসি কিশোর নাম ছেলেদের নাম। এই ফেরদৌসি আমাদের বাংলাদেশে এসে হয়েছে কি মেয়ে, মেয়েদের নাম হয়ে গেছে। ফেরদৌসি এসে বাংলাদেশে হয়েছে কি মেয়েদের নাম, বোঝে না কিছু। মানে এক লোক কি করেছে, এক লোক তার মেয়ের নাম রেখেছে তোকাজ জীবন, এক লোক তার মেয়ের নাম রেখেছে তোকাজ জীবন। ওনাকে প্রশ্ন করা হয়েছে তোমার মেয়ের নাম তোকাজ জীবন রেখেছো কেন? তো উত্তর দিচ্ছে, বলতেছে কোরআন শরীফে সূরা আর রহমানের মধ্যে তোকাজ জীবন শব্দটা অনেকবার এসেছে, এজন্যই তার মেয়ের নাম রাখছে তোকাজ জীবন। আসলে ব্যাপার, কোরআন শরীফের মধ্যেই মানে একটা শব্দ থাকলে কি সেটা নাম রাখতে হবে নাকি? ওর অর্থ কি, মিনিং কি জানতে হবে না? তুকাজিবান মানে কি? তুকাজিবান মানে হচ্ছে মিথ্যাবাদী, ছলনাময়ী, অস্বীকার করা। মিথ্যাবাদী, ছলনাময়ী, অস্বীকার করা। এখন কারণ নাম যদি তুকাজিবান রাখা হয়, ও মাস্ট মিথ্যাবাদী হবে, ও মাস্ট ছলনাময়ী হবে। বিষয়টা হলো এই জন্য ইসলামে কি বলা হয়েছে, বাচ্চা কাচ্চা হলে সুন্দর অর্থ দেখে নাম রাখার কথা বলা হয়েছে। এসব লালটু ভল্টু এসব নাম টাম কিন্তু রাখা টাকা ঠিক না, এসব নাম টাম রাখা কিন্তু মোটেই উচিত নয়। মিনিং দেখে নাম রাখা উচিত। কারণ যাকে যে নামে ডাকা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই নামের যে বৈশিষ্ট্য ওটা তার ক্যারেক্টারের মধ্যে শো করে, ওই নামের যে বৈশিষ্ট্য ওটা তার ক্যারেক্টারের মধ্যে শো করে। এই জন্য একটু ভালো মিনিং দেখে নামগুলো রাখা উচিত। তো যে কথা বলছিলাম, ফেরদৌসি অবশ্যই ছেলে ছিলেন, ফেরদৌসি একজন পুরুষ লোক ছিলেন, ছেলে ছিলেন। তো একদিন সুলতান মাহমুদ ওনাকে কি বলেছেন, সুলতান মাহমুদ ওনাকে বলেছেন যে আপনি একটি কাব্য রচনা করেন, যার প্রত্যেকটি লাইনের জন্য আমি একটি করে স্বর্ণ মুদ্রা দিব, একটি করে স্বর্ণ মুদ্রা, গোল্ড কয়েন, একটি করে স্বর্ণ মুদ্রা দিব। আমার মনে হয় এই কথা শোনার পরে ফেরদৌসি কি করেছেন, একেবারে চোখ মানে চোখ কান বন্ধ, চোখ কান বন্ধ করে লেখা শুরু করেছেন এবং লিখতে লিখতে বানিয়ে ফেলেছেন কি 60,000 শ্লোক বা 60,000 লাইন। শ্লোক মানেই হচ্ছে লাইন, হয়ে গেছে কি মহাকাব্য। এখন সুলতান মাহমুদ দেখলেন যে একে যদি আমি 60,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিই, তাহলে আমার রাজকোষী তো প্রায় ফাঁকা হয়ে যাবে, তাহলে আমার রাজকোষী তো প্রায় ফাঁকা হয়ে যাবে। উনি তখন, সুলতান মাহমুদ তখন ফেরদৌসিকে প্রস্তাব করলেন যে আপনি স্বর্ণ মুদ্রা নয় বরং 60,000 রৌপ্য মুদ্রা গ্রহণ করেন। এই প্রস্তাবে কবি অত্যন্ত মর্মাহত হলেন এবং এই রাজদরবার ছেড়ে মনের দুঃখে নিজ দেশ পারস্যভিমুখে যাত্রা করলেন। কবি চলে যাওয়ার পর সুলতান মাহমুদ তার ভুল বুঝতে পারলেন। উনি কি করলেন, একজন একজন মানে দূত মারফত এই 60,000 স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠালেন। কিন্তু এই দূত যখন কবির বাড়িতে পৌঁছেছে, তার আগেই কবির মৃত্যু ঘটেছে। এর সঙ্গে আমাদের দ্বিতীয় পর্ব শেষ। হেডলাইন করবেন তৃতীয় পর্ব।
হেডলাইন করব আমরা তৃতীয় পর্ব। আর তৃতীয় পর্বের নাম লিখবেন মইজউদ্দিন মোহাম্মদ ঘুরির ভারত বিজয়। তৃতীয় পর্বের নাম মইজউদ্দিন মোহাম্মদ ঘুরির ভারত বিজয়। মইজউদ্দিন মোহাম্মদ ঘুরির ভারত বিজয়। আমরা একটু মইজউদ্দিন মোহাম্মদ ঘুরিকে স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই মইজউদ্দিন মোহাম্মদ ঘুরির ভারত বিজয়। মইজউদ্দিন মোহাম্মদ ঘুরির ভারত বিজয় লিখে প্রথমেই সাবটাইটেল করবেন প্রথম তরাইন যুদ্ধ। প্রথম তরাইন যুদ্ধ 1191। প্রথম তরাইন যুদ্ধ 1191। লিখেছেন প্রথম তরাইন যুদ্ধ 1191। হেডলাইন আন্ডারলাইন করে স্টার চিহ্ন দিয়ে লিখবেন দিল্লি ও আজমিরের শাসনকর্তা। দিল্লি ও আজমির। দিল্লি ও আজমিরের শাসনকর্তা পৃথ্বীরাজ চৌহান। দিল্লি ও আজমিরের শাসনকর্তা পৃথ্বীরাজ চৌহান। বোর্ডে লিখে দিয়েছি আমি, দিল্লি ও আজমিরের শাসনকর্তা পৃথ্বীরাজ চৌহান ও মইজউদ্দিন মোহাম্মদ ঘুরির মধ্যে। দিল্লি ও আজমিরের শাসনকর্তা পৃথ্বীরাজ চৌহান। দিল্লি ও আজমিরের শাসনকর্তা পৃথ্বীরাজ চৌহান এবং মইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। এই যে এই লোক মিলে মইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। দিল্লি ও আজমিরের শাসনকর্তা পৃথ্বীরাজ চৌহান ও মইজউদ্দিন মোহাম্মদ ঘুরির মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ সংগঠিত হয়। লিখবেন যুদ্ধে ঘুরি পরাজিত হন। যুদ্ধে ঘুরি পরাজিত হন। যুদ্ধে ঘুরি পরাজিত হন। যুদ্ধে ঘুরি পরাজিত হন। তাহলে প্রথম তরাইন যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? প্রশ্ন, প্রথম তরাইন যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? কমেন্টস করেন 1191। আর হেডলাইন করার পর দ্বিতীয় তরাইন যুদ্ধ 1192, তার মানে 1 বছর পরে। দ্বিতীয় তরাইন যুদ্ধ 1192, 1 বছর পরে হেডলাইন করেন দ্বিতীয় তরাইন যুদ্ধ 1192। হেডলাইন আন্ডারলাইন করে লিখবেন, হেডলাইন আন্ডারলাইন করে লিখবেন এই যুদ্ধে ঘুরি। লিখবেন এই যুদ্ধে ঘুরি। ঘুরি মানে কে? ঘুরি মানে সেই লোক। এই যুদ্ধে ঘুরি মানে মইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। লিখবেন এই যুদ্ধে ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে। এই যুদ্ধে ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত ও হত্যা করে। এই যুদ্ধে ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত ও হত্যা করে। পরাজিত ও হত্যা করে দিল্লি দখল করেন। এই যুদ্ধে ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত ও হত্যা করে দিল্লি দখল করেন এবং কুতুবউদ্দিন আইবককে, আইবক বা আইবেক কোনো ব্যাপার না, এবং কুতুবউদ্দিন আইবককে, বোর্ডে লিখে দিয়েছি আইবক, এবং কুতুবউদ্দিন আইবককে দিল্লির শাসনকর্তা নিয়োগ করে, এবং কুতুবউদ্দিন আইবককে দিল্লির শাসনকর্তা নিয়োগ করে, কুতুবউদ্দিন আইবককে দিল্লির শাসনকর্তা নিয়োগ করে ঘুরি গজনি ফিরে যান এবং কুতুবউদ্দিন আইবককে দিল্লির শাসনকর্তা নিয়োগ করে ঘুরি গজনি ফিরে যান এবং কুতুবউদ্দিন আইবককে দিল্লির শাসনকর্তা নিয়োগ করে ঘুরি গজনি ফিরে যান। মানে ঘুরিও ছিল গভর্নির লোক, ঘুরিও কথাকার লোক ছিলেন, গভর্নির লোক ছিলেন। লেখা হলে একটু শুনবেন। বিষয়টা হচ্ছে মাঝে মধ্যে এখান থেকে প্রশ্ন আসে
যে প্রথম তরাইনের যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে? উত্তর হবে 1191 সালে। আবার প্রশ্ন আসে দ্বিতীয় তরাইন যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1192 সালে। মাঝে মধ্যে আবার এটাও প্রশ্ন আসে যে পৃথ্বীরাজ কোথাকার শাসনকর্তা ছিলেন? পৃথ্বীরাজ কোথাকার শাসনকর্তা ছিলেন? উনি ছিলেন কোথায়? বলেন, কোথাকার শাসনকর্তা ছিলেন? আপনারা বলেন, পৃথ্বীরাজ কোথাকার শাসনকর্তা ছিলেন? দিল্লি ও আজমির, ঠিক বলেছেন, পৃথ্বীরাজ দিল্লি ও আজমিরের শাসনকর্তা ছিলেন। আজমির কোথায়? উত্তর দেন, আজমির কোথায়? কোন দেশে? আজমির কোন দেশের মধ্যে পড়েছে? অবশ্যই ইন্ডিয়ার মধ্যে পড়েছে। আজমির ইন্ডিয়ার মধ্যে পড়েছে। কথা হচ্ছে আজমির হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়েছে। এই যে ইন্ডিয়ার মধ্যে কোথায়? রাজস্থানের মধ্যে পড়েছে, আসলে রাজস্থানের মধ্যে পড়েছে। আজমির শরীফ, এটা খাজা মঈনুদ্দিন চিশতির মাজারের জন্য বিখ্যাত। আজমির শরীফ, ওখানে কেউ গিয়েছেন নাকি? এই আজমির শরীফে কারো যাওয়া আছে? আজমির শরীফ, ওখানে আমার একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, বাট অভিজ্ঞতা বেশ চরম নেগেটিভ, মারাত্মক নেগেটিভ অভিজ্ঞতা। সে বেশ আগের কথা। আমি একবার গিয়েছিলাম, তখন আমি মাস্টার্সে পড়ি। তো আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা 1 মাসের ট্যুরে ইন্ডিয়াতে গিয়েছিলাম। পুরো ইন্ডিয়া ঘুরেছি, কাশ্মীরও যাওয়া আছে আমার, কাশ্মীর দেখারও সৌভাগ্য হয়েছে। তো বিষয়টা হয়েছে কি, তো এই আজমিরে আজমির না, যখন রাজস্থানে যাই আর কি, রাজস্থানের রাজধানী, প্রাদেশিক রাজধানী জয়পুর, জয়পুর যখন যাই, ওখানে গিয়ে হঠাৎ করেই সিদ্ধান্ত হলো যে রাজস্থান আসলাম, জয়পুর আসলাম, আজমির যাব না, তা কি করে হয়? তো ওখানে যাওয়ার সিদ্ধান্ত হলো। তো আমাদের টোটাল মেম্বার ছিল হচ্ছে 34 জন, 2 জন শিক্ষক, বাকি 32 জন হচ্ছে ছেলে মেয়ে। ওই 32 জন স্টুডেন্টস এর মধ্যে মেয়ের সংখ্যা ছিল হচ্ছে 18 জন, মেয়ের সংখ্যা ছিল বেশি। এটা কেন বললাম একটু পরেই বুঝতে পারবেন, যে মেয়েদের সংখ্যা কেন উল্লেখ করলাম একটু পরেই বুঝতে পারবেন। তো বিষয়টা হয়েছে কি, একটু অভিজ্ঞতা 2 মিনিট শেয়ার করি আর কি, এটা অনেক ব্যাপার আছে, বেশ মজার ব্যাপার। কথা হলো, তো ওখানে যাওয়ার সিদ্ধান্ত হলো, আমরা গেলাম। তো ওখানে ঢোকার পূর্বে ওই গেটের বাম পাশে জুতা স্যান্ডেল, ওই মাজারে ঢোকার পূর্বে বাম পাশে জুতা স্যান্ডেল 5 রুপি চার্জ। তখন, এখন কত আমি জানি না, 5 রুপি চার্জ জমা দিয়ে খালি পায়ে প্রবেশ করতে হয়। তো আমরা যথারীতি জুতা স্যান্ডেল সব জমা দিয়ে খালি পায়ে প্রবেশ করলাম। তো ওখানে ঢোকার পর প্রথমেই আমার চোখে যেটা ধরা পড়লো, সেটা হলো ফ্লোরে অজস্র ময়লা, খামাখাই খালি পায়ে ঢোকা, খামাখাই খালি পায়ে ঢোকা, ফ্লোরে অজস্র ময়লা। এরপর ওখানে গিয়ে আমি লক্ষ্য করলাম, ওই যে ওনার কবর, অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতির যে কবরটি ওখানে রয়েছে, ওই কবরের পায়ের দিকে এক শ্রেণীর হিন্দুরা রীতিমতো থালা সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে ওনার কবর কিভাবে পূজা করছেন। এরপর লক্ষ্য করলাম ওনার কবরের ডান পাশে এক শ্রেণীর মুসলমান, এই পাজামা পাঞ্জাবি পরা, ওনারা দাঁড়িয়ে ঢোল বাজিয়ে গান পরিবেশন করছেন। এরপর লক্ষ্য করলাম এক শ্রেণীর প্যান্ট শার্ট পরা ভদ্রলোক এবং ভদ্র মহিলা, ওনারা এই কবর বা মাজার এভাবে ধরে আব্বা আমার এইটা দাও ওইটা দাও এইগুলা করতেছে। আমি জীবনে এই প্রথম মাজারে গিয়েছি, যা দেখার দেখেই আমার হয়ে গিয়েছে ঘোরাঘুরির চিন্তাবাদ। আমি এক কোনায় দাঁড়াইলাম, দেখি এখানে আর কি কি নাটক হয়, নাটকিত এখানে আর কি কি নাটক হয় একটু দেখি। ওখানে গিয়ে আমার ফ্রেন্ড সার্কেল যার যার মতো ব্যস্ত হয়ে গিয়েছেন, আমি এক কোনায় দাঁড়ালাম যে দেখি এখানে আর কি হয়। হঠাৎ করে দেখলাম ঝাড়ু হাতে একদল খাদেমের প্রবেশ। আমি ভাবলাম ফ্লোরে অনেক ময়লা, ঝাড়ু দিয়ে নিশ্চয়ই ঝাড়ু টাড়ু দেবে। পরে দেখি যে না, ঝাড়ু দিয়ে ওরা ফ্লোর না, মানুষের মাথায় ঝাড়ু দেয়, ঝাড়ু দিয়ে মানুষের মাথায় ঝাড়ু দেয়। আমি আরো লক্ষ্য করলাম এরা শুধু বেছে বেছে মেয়েদেরকেই ঝাড়ু দেয়, এরা বেছে বেছে মেয়েগুলাকেই ঝাড়ু দেয়, বিশ্বাস করেন। আর এক জায়গায় 18টা মেয়ে গেলে ওখানে 5-6টা সুন্দরী হবে, এটাই স্বাভাবিক। দেখলাম এই সুন্দরী গুলার একটু বেশি সময় ধরে ঝাড়ু দেয়। হয়েছে কি, ওখানে দৃশ্যপটে ছিল না, কোত্থেকে দৌড়াতে দৌড়াতে আসতেছে এক খাদেম, দৌড়া দৌড়ে যায় কই, ও গিয়ে করলো কি, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে মেয়েটা দেখতে শুনতে সবচাইতে ভালো ছিল, ও গিয়ে করলো কি, ওরে ভাবে এরকম পিঠে হাত দিয়ে এরকম টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাহলে এটা নেয় কই? পরে দেখি কি, ওই কবরের পায়ের দিকে একটা গর্ত মতো ছিল, ওখানে গিয়ে করলো কি, ওই মেয়ের মানে ঘাড় মাথায় ভাবে ধরে ওই গর্তের মধ্যে মাথা ঢুকায় দিল। এখন সে গর্ত আছে কিনা আমি জানি না, মাথা ঢুকিয়ে দিয়ে এরপর কি করলো,
ওই মেয়ের পিঠে ভাবে অনেকক্ষণ ধরে দোয়া করলো, এরকম হাত বুলিয়ে বুলিয়ে অনেকক্ষণ ধরে দোয়া করলো। ও কি দোয়া করতেছে আমার সেটা বোঝার বয়স হয়েছে, আমি তখন মাস্টার্সে পড়ি, কি কেমনে দোয়া করা দেখলেই বুঝতে পারি। ইচ্ছে হলো এবার জুতা দিয়ে পিঠাই, পিঠাবো কি করে, আগে তো জুতা বাইরে জমা দিয়ে এসেছি, বোঝেন নাই, আগেই তো বাইরে জুতা জমা দিয়ে এসেছি। আর থাকলেও জুতা থাকলেও কিছু বলা যেত না, জুতা থাকলেও আলটিমেটলি ওখানে কিছু বলা যেত না, কারণ পৃথিবীতে আমি প্রথম দেখলাম কোন সেক্রেট প্লেস, পবিত্র স্থানে হিন্দু এবং মুসলমান মিলে একটি সিন্ডিকেট তৈরি করেছে, যে সিন্ডিকেটের নাম দিয়েছি আমি ধান্দাবাজি সিন্ডিকেট। একদম পরিষ্কার ধান্দাবাজি, একদম ধান্দাবাজি, ধান্দাবাজির উপরে ধান্দাবাজি। সব মাজারে আমার যাওয়া আছে, সব মাজারে আমার ঘোরা আছে, এই সব জায়গায় একই অবস্থা। এক মোমবাতি 100 বার বিক্রি হয়, এক জায়নামাজ 100 বার বিক্রি হয়। এদিক দিয়ে মানুষ কিনে নিয়ে জমা দেয়, ওটা আবার ওরা কি করে, ওটা নিয়ে আবার দোকানে জমা দেয়, মানুষ কিনে আবারও জমা দেয়, ওরা আবার দোকানে জমা দেয়। মাঝখান দিয়ে কি হয়, শুধু ক্যাশ ট্রান্সফার হয়, মাঝখান দিয়ে শুধু ক্যাশ ট্রান্সফার হয়। একদম পুরা মাপের ধান্দাবাজি, পুরাই ধান্দাবাজি। কথা হচ্ছে এটা ধান্দাবাজির একেবারে মানে কি বলবো আসলে, এই এত দরবেশ এত পীর এগুলো সৌদি আরবে আছে নাকি? নাই তো, সৌদি আরবে সব নাই, সৌদি আরবে সব নাই। আমি তো হজ টজ করি নাই, হজ করার মানে সুযোগও হয় নাই, আমি হাফিজ সাহেবও না, আর মানুষ মানুষ ফেরেশতাও না, আমারও বহুত পাপের ইতিহাস আছে। নিজেই মাঝে মধ্যে অবাক হয়ে যাই, নিজের পাপের হিসাব করতে গেলে মিলাইতে পারি না। কথা হচ্ছে এইসব শিরিক টিরিক, এগুলো শিরিকের পর্যায়ে পড়ে, শিরিক টিরিক করতে যেতে নেই। বিষয়টা হয়েছে কি, এই যে মাজার টাজার এগুলো কি অবস্থা, এই যে গত বছরের ঘটনা নাকি তার আগের বছরের ঘটনা, আপনার 12টার ক্লাসেও বলেছিলাম, 12টা না 3টার ক্লাসে না কখন যেন বললাম, যে এর আগের প্লের ক্লাসেও বলেছিলাম যে ইন্ডিয়াতে এক ডেরা ডেরা চালায়, ওই লোকের নাম হচ্ছে, ডেরার নাম হচ্ছে ডেরা সাচ্চা সৌদা। আর উনি ডেরা যিনি চালান ওনার নাম হচ্ছে গুরপ্রীত রাম রহিম সিং। ওর নামের মধ্যেই ভণ্ডামি, ওর নামের মধ্যেই ভণ্ডামের নাম হচ্ছে রাম। হিন্দুরা সবাই মনে করে যে আমাদেরই রাম, ওর নাম রহিম। মুসলমানরা সবাই মনে করে আমাদেরই তো লোক। আর ওই বেটা কি করে, উনি ডেরা সাচ্চা সৌদা চালায়। ওই ডেরার দৈনিক ইনকাম ছিল হচ্ছে 1 কোটি রুপি, ইন্ডিয়ান রুপির উপরে, তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 1.5 কোটি টাকার উপরে একদিনের ইনকাম। বোঝেন যে একটা ডেরার ইনকাম যদি দৈনিক 1 কোটি টাকার উপরে হয়, 1.5 কোটি টাকার উপরে হয়, তাহলে কি অবস্থা হয়। আর উনি ডেরায় কি করেন, উনি মহিলাদেরকে নারীদেরকে মাফি দান করেন, কিভাবে, ধর্ষণ করে করে। ওনার থিওরি হচ্ছে এই গুরপ্রীত রাম রহিম সিং যাকে ধর্ষণ করেন তার বিগত জিন্দেগির গুনাহগাতা মাফ হয়ে যায়। কি কি অপরূপ থিওরি। এই লোক ধরা পড়েছে, ওনার 20 বছরের জেল হয়েছে। এই লোক ধরা পড়েছে, ওনার 20 বছরের জেল হয়েছে, কিন্তু বিশ্বাস করেন এই লোক আমার কাছে একেবারে নিরপরাধ। একে আমি কোনো দোষ দিই না, একে আমি দোষ দিই না। কেন দোষ দিই না, এই লোকের ফ্যান ফলোয়ার প্রতি 2-4-5 লাখ হতো, আমি তাহলে মনে করতাম যে এই লোক ভণ্ডামি করে 2-4-5 লাখ ফ্যান গোছাইছে, ভক্ত গোছাইছে। কিন্তু বিশ্বাস করেন সারা বিশ্বে এর ফ্যান ফলোয়ার্সের সংখ্যা 5 কোটির উপরে, 5 কোটির উপরে, প্রায় 6 কোটি, 6 কোটি ওনার ফ্যান ফলোয়ার্স। দোষ ওনার নয়, দোষটা ফ্যান ফলোয়ার্সের দোষ। উনি কি করেন, ওখানে নারীদেরকে মাফি দান করেন, মেয়েদেরকে মাফি দান করেন দর্শন করে করে। ওনাকে আমি কোনো দোষ দিই না। কেন দোষ দিই না, কারণ এখানে যে মেয়েগুলো নির্যাতিত হয়েছেন তারা জীবনের কখনো না কখনো, কেউ মানে ম্যাক্সিমামই তাদের পরিবারের মা বাবাকে বলেছেন যে বাবার কাছে আমাদেরকে বিশুদ্ধ হতে পাঠিয়েছো, ওই বাবা আসল বাবা না, ওই বাবা আসল বাবা না, উনি ভণ্ড বাবা। কিন্তু বিশ্বাস করেন নিজের মা বাপ গুলো এই মেয়ের কথা বিশ্বাস করেনি, নিজের মা বাপ গুলো নিজের মেয়ের কথা বিশ্বাস করে নাই, বিশ্বাস করেছে গুরপ্রীত রাম রহিম সিং এর কথা। আমার কাছে কথা হলো, এই গুরপ্রীত রাম রহিম সিং যদি ধর্ষক হয়ে থাকে, তার ফলে অনেক উঁচু মানের ধর্ষক হচ্ছে এই নিজের মা বাপ গুলো। গুরপ্রীত রাম রহিম সিং যদি ধর্ষক হয়ে থাকে, তার চেয়ে তো অনেক উঁচু মাপের ধর্ষক হচ্ছে এই মেয়ের নিজের মা বাপ, নিজের মা বাপ গুলো। আপনি কেমন মা বাপ হয়েছেন, আপনি কেমন মা বাপ হয়েছেন, আপনি আমার নিজের মেয়ের কথা বিশ্বাস করেন না, বিশ্বাস করেন বাইরের লোকের কথা। নিজের মেয়ের কথা বিশ্বাস করে না, নিজের ছেলের কথা বিশ্বাস করে না, বিশ্বাস করে বাইরের লোকের কথা। এগুলো মা বাবা হওয়ার যোগ্য না। জন্ম দিলে মা বাবা হওয়া যায় না, জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না। জন্ম তো কুকুর বেলালেও দেয়, জন্ম দিলেও জন্ম তো কুকুর বেলালেও দেয়। আমি একবার এক কুকুরকে দেখেছি বাচ্চা মুখে করে নদী পার হতে, বাচ্চা মুখে করে নদী পার হতে।
আমি এটাও দেখেছি মানুষ কি করেছে, নিজের বাচ্চা রাস্তায় ফেলে রেখে ভাগছে, ডাস্টবিনে ফেলে রেখে ভাগছে। এগুলো কি মা বাবা বলতে চান আপনি? ইম্পসিবল, ইম্পসিবল, এগুলো মা বাবা নয়। বিষয়টা হচ্ছে যে আসলে অনলাইন ক্লাস অনেক কিছু বলাও যায় না, এটা আবার রেকর্ডও হয়, বলাও যায় না। তো বিষয়টা হচ্ছে আপনারা হয়তো বা যুক্তি দেখাতে পারেন যে বাচ্চাটা ডাস্টবিনে ফেলে রেখেছে তো বাধ্য হয়ে, বাচ্চাটা ডাস্টবিনে রেখেছে তো বাধ্য হয়ে। আমার কাছে কথা হলো যে বাচ্চার তো কোনো দোষ না, এই বাচ্চার তো কোনো দোষ না। তোমার এই আধুনিক যুগে আগে মাথায় ছিল না, আগে কখনোই মাথায় ছিল না যে বাচ্চা যদি আমার হয় তখন আমার কি প্রবলেম হতে পারে। তোমার তখন কোনো হুঁশ নাই, তোমার হুঁশ হয়েছে পরে এসে। বাচ্চা হয়ে যাওয়ার পর আবার কিসের পরিকল্পনা? তোমার এত পরিকল্পনা, তো পরিকল্পনা, তোমার হয়ে যাওয়ার পর কতদূর পরিকল্পনা এসেছে, তাই না? ফাজলামি করার জায়গা পাও না। কথা হচ্ছে একটা বাচ্চার জন্ম, সে বৈধ হোক আর অবৈধ হোক, তার বেঁচে থাকার অধিকার রয়েছে। যে কথা বলছিলাম, কথা হচ্ছে এই যে গুরপ্রীত রাম রহিম সিং, ওনার জেল হয়েছে, ওনার প্রতি জেল হয় জেল অবধি মা বাপগুলোর আগে। বিষয়টা হলো, একটা কথা এখন বলবো, এই কথা শুনলে কারো কারো মুখ মানে মন খারাপ হয়ে যেতে পারে, বাট তারপরেও বলি। সেটা হলো, এটা আমার কথা নয়, এটা সার্ভে রিপোর্ট, এটা সার্ভে রিপোর্ট। কথা হচ্ছে একটা কি বলবো, একটা মেয়ে যারা ভিকটিম হয়, জীবনে প্রথম ভিকটিম হয়েছে কিন্তু বাইরের লোকের দ্বারা না, জীবনের প্রথম ভিকটিম হয় হচ্ছে নিকট আত্মীয়ের দ্বারা, জীবনের প্রথম ভিকটিম হয় হচ্ছে নিকট আত্মীয়ের দ্বারা। সে নিকট আত্মীয় কারা? নাম শুনলে গা শিউরে উঠবে। নিজের মা, নিজের চাচা, নিজের খালু, নিজের কাজিন, নিজের মামা, নিজের চাচা, নিজের খালু, নিজের কাজিন, এদের দ্বারা প্রথম একটা মেয়ে ভিকটিম হয়। আপনি এদের মা বাবা মানে মা বাবাকে বলতে যায়, শিশুকন্যা যদি মা বাবাকে এটা বলতে যায়, মা বাবাকে বলতে যায়, বা বলে ছি এগুলো বলতে নেই, বড়দের সম্পর্কে এগুলো বলতে নেই, তাহলে এগুলো মা বাবা বড়দের সম্পর্কে এগুলো বলতে নেই বলে মা বাবা কি করে, শিশি চাচার নামে এগুলো বলতে নেই, শিশু মামার নামে এগুলো বলতে নেই, খালুর নামে এগুলো বলতে নাই। নির্লজ্জ বেহায়া, তুই মা বাবা হয়েছ না? বেহায়া কোথাকার। কথা হচ্ছে, হ্যাঁ আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে এখন তো ইউনিভার্সিটি কলেজ বা আপনাদের শিক্ষকদেরও তো অনেক নৈতিকতার স্খলন দেখা দিয়েছে। আরে আপনি কলেজ ইউনিভার্সিটিতে কখন এসেছেন? আপনি কলেজ ইউনিভার্সিটিতে যখন এসেছেন তার অনেক আগেই আপনি অনেক জায়গা থেকে ঘুরে এসেছেন। আপনার জীবনের প্রথম শত্রুটাই তো আপনার নিকট আত্মীয়। আমি সবসময় একটা কথা বলি, আপনার শত্রু আমি না, আমার শত্রু আপনি না, আপনার নিজের শত্রু আপনার নিজের নিকট আত্মীয়, আপনার নিজের শত্রু আপনার নিজের নিকট আত্মীয়। কাজেই এইসব ব্যাপারগুলোতে সিরিয়াস হতে হয়, এসব ব্যাপারগুলোতে সিরিয়াস হতে হয়, এটা হচ্ছে বিষয়। তো যে কথা বলছিলাম, এসব ব্যাপারে আসলে মা বাবাদেরকেই সচেতন হতে হয়। আর বিষয়টা হচ্ছে যে এই যে মাভার টাভার, এখানে আপনি যেতে পারবেন, ভালো কথা, যান, কোনো ব্যাপার না, ভিজিট করেন, বাট এখানে এসব মাভার টাভার গিয়ে কিছু চাওয়া উচিত নয়। কারণ যিনি মারা গিয়েছেন তার আসলে আপনাকে দেওয়ার কোনো ক্ষমতা নয়। একান্ত যদি চাইতেই যদি হয় উপরওয়ালার কাছে চাইবেন, এসব লোকে মাভার টাভারে দিয়ে আপনি চান কেন? মাভার টাভারে গিয়ে চাওয়া যাবে না। তো যাই হোক, এরপরে হেডলাইন করবেন ঘুড়ির মৃত্যু। আমরা আগাই, হেডলাইন করেন ঘুড়ির মৃত্যু। হেডলাইন করবেন ঘুড়ির মৃত্যু। ঘুড়ির মৃত্যু। জাহিদুল রাজু লিখছেন কি, তসলিমা নাসরিনের একটা বইয়ে পড়েছিলাম, এটা তো মেয়েদের কথা বললাম, ছেলেদের কথাও বলি। একটা ছেলে প্রথম, সাধারণত ছেলেরা একটু কম ভিকটিম হয়, বাট ছেলেরাও কিন্তু ভিকটিম হয়। একটা ছেলেও জীবনের প্রথম ভিকটিম হয় তার নিকট আত্মীয়র দ্বারা এবং সিনিয়র কারো দ্বারা। আমি সত্যি কথা বললাম, আমি আড়ালে আবডালে কোনো কথা বলি না, যা বলার পরিষ্কার করেই বলি। এই জন্যই অনেকে আমাকে পছন্দ করে, জন্য আমাকে অনেকে পছন্দ করে না, তাতে আমার কিন্তু যায় আসে না। হ্যাঁ, আমি কিন্তু ফেরেশতা না, আমি নিজেও একজন পাপী বান্দা। হেডলাইন করবেন, হেডলাইন করবেন ঘুড়ির মৃত্যু। লেখেন 1205 সালে পাঞ্জাবে
খোকার জাতি বিদ্রোহ ঘোষণা করলে 1205 সালে পাঞ্জাবে খোকার জাতি বিদ্রোহ ঘোষণা করলে একজন কমেন্টস করেছেন, ছেলেদের ভিকটিম হওয়া মেয়েদের চেয়েও অনেক কষ্টের। এটা বলবো কি, ম্যাক্সিমাম ছেলে বুঝতেই পারে না যে সে ভিকটিম হয়েছে, ম্যাক্সিমাম ছেলে বুঝতেই পারে না যে ভিকটিম হয়েছে। একজন কমেন্টস করেছেন যে ছেলেদের ভিকটিম হওয়া মেয়েদের চেয়ে অনেক কষ্টের। সমস্যাটা হয়েছে ম্যাক্সিমাম ছেলের বুঝতেই পারে না যে সে ভিকটিম হয়েছে। ম্যাক্সিমাম ছেলেকে আল্লাহ বোঝার তৌফিক দান করে নাই কোনটা ভিকটিম আর কোনটা কি জিনিস। মেন্টালিটিতেই প্রবলেম ম্যাক্সিমাম ছেলের। যদিও আমি একজন ছেলে মানুষ, তারপরেও বললাম সত্যি কথা, ম্যাক্সিমাম ছেলে বুঝতেই পারে না যে সে ভিকটিম হয়েছে, এর মেন্টালিটি প্রবলেম। ম্যাক্সিমাম ছেলের টেন্ডেন্সি এরকম, আমি চান্স মিলিয়েছি। ন, আপনাকে বুঝতে হবে যে আপনিও কারো লালসার শিকার হতে পারে, এটা ছেলেও কারো লালসার শিকার হতে পারে। যাই হোক, এদিকে আর কথা না বলি, হেডলাইন করেন ঘুরির মৃত্যু। লিখবেন 1205 সালে পাঞ্জাবে খোকার জাতি বিদ্রোহ ঘোষণা করলে ঘুরি বিদ্রোহ দমন শেষে ঘুরি বিদ্রোহ দমন শেষে গজনি ফেরার পথে ঘুরি বিদ্রোহ দমন শেষে গজনি ফেরার পথে মার্চ 1206 সালে মার্চ 1206 সালে আততায়ীর হাতে নিহত হন। 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 এখন লিখছেন বাচ্চারা বুঝতেই পারে না, বড় হলে বোঝে। বিষয়টা হলো, একটা ছেলে বড় হলেও ভিকটিম হতে পারে। কেমনে আমি একটু বোঝাই বলি। মনে করেন যে আপনি একটা রিলেশনে জড়িয়েছেন, রিলেশন সম্পর্কে আপনি খুবই সিরিয়াস, রিলেশন সম্পর্কে এটা ছেলে মেয়ে উভয় ভিকটিম হতে পারে। কিভাবে আমি দেখাচ্ছি, যে অন্যভাবে ভিকটিম হতে পারে। ছেলে মেয়ে খুবই সিরিয়াস, দেখা গেল যে একজন আরেকজনকে পালছে, মানে টাকা পয়সা দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক লালন পালন করেছে। যখনই একটা চাকরি বাকরি হয়ে গেছে তখনই ইউটার্ন মেরেছে। চাকরি বাকরি হয়ে যাওয়ার পরে ইউটার্ন, বা যতদিন প্রয়োজন ছিল ততদিন চলেছে, চাকরি বাকরি হয়ে যাওয়ার পরে ইউটার্ন, এটার মানে হতো ভিকটিম হয়ে গেল। বোঝেন নেই? ভিকটিম এভাবেও হতে পারে। তো মার্চ 1206 সালে আততায়ীর হাতে নিহত হন। গভনি ফেরার পথে মার্চ 1206 সালে আততায়ীর হাতে নিহত হন। লিখেছেন আততায়ী মানে কি? যারা গুপ্ত হত্যা করেন, যাদের নাম পরিচয় জানা যায় না, যাদের নাম পরিচয় জানা যায় না, যারা গুপ্ত হত্যা করেন, এরাই হচ্ছে কি আততায়ী। স্টার চিহ্ন দিয়ে লিখবেন ঘুরির মৃত্যু সংবাদ পাবার সঙ্গে সঙ্গে, লিখবেন ঘুরির মৃত্যু সংবাদ পাবার সঙ্গে সঙ্গে কুতুবুদ্দিন আইবেক। ঘুরির মৃত্যু সংবাদ পাবার সঙ্গে সঙ্গে কুতুবুদ্দিন আইবেক নিজেকে দিল্লির স্বাধীন সুলতান ঘোষণা করেন। 80 জন ক্লাস করতেছে কিন্তু ক্যামেরার সামনে অনলি 3 জন। কি অবস্থা? কথা হচ্ছে ঘুরির মৃত্যু সংবাদ পাবার সঙ্গে সঙ্গে কুতুবুদ্দিন আইবেক নিজেকে দিল্লির স্বাধীন সুলতান ঘোষণা করেন। কথা হচ্ছে ওই ইয়াটা কখন, ওই স্লাইডটা কখন আসবে পরে? ওটা কি কেটে দিচ্ছেন আপনি? আচ্ছা, ওটার দরকার নেই। তো যে কথা বলছিলাম, কথা হচ্ছে ঘুরির মৃত্যু সংবাদ পাবার সঙ্গে সঙ্গে কুতুবুদ্দিন আইবেক নিজেকে দিল্লির স্বাধীন সুলতান ঘোষণা করেন। মানে যখনই দেখলো যে ঘুরি মারা গেছে, কুতুবুদ্দিন আইবেক কি দেখলো, মানে মহিউদ্দিন মোহাম্মদ ঘুরি তো কুতুবুদ্দিন আইবেককে দিল্লি শাসনকর্তা নিয়োগ করেছিল। যখন দেখলো যে ঘুরি মানে
মহিবুদ্দিন মোহাম্মদ ঘুরি মারা গিয়েছে, তখন এই কুতুবুদ্দিন আইবেক বললো আজকে থেকে আমি বস, মানে অত্যন্ত সুযোগ সন্ধানী একজন খেলোয়াড়, যখনই কেউ মারা যায় উনি তার সুযোগ নেয়, ওনার সুযোগ সন্ধানের পরিচয় সামনে আমরা আরো পাবো। তো এরই সঙ্গে আমাদের কি শেষ হয়ে গেল, তৃতীয় পর্ব শেষ হয়ে গেল। এবার আমরা হেডলাইন করব। আসলে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে মানে ভারতে মুসলমান শাসনের তৃতীয় পর্ব শেষ হয়ে গেল। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে বাংলায় মুসলিম শাসন, কিন্তু বাংলায় মুসলমান শাসন আলোচনা করতে গেলে বারবার ভারতের কথা চলে আসবে, এই জন্য প্রেক্ষাপটে একটু ওদের আলোচনা করে নিয়েছি। প্রেক্ষাপটে এই জন্য একটু ওদের আলোচনা করে নিয়েছি। তো প্রথমেই এরপর হেডলাইন করবেন মুসলিম শাসন, বাংলায় মুসলিম শাসন। এরপর প্রথম পর্ব 1204 থেকে 1352। এবার বাংলায় মুসলমান শাসনের প্রথম পর্ব 1204 থেকে 1352, 1204 থেকে 1352, 1204 থেকে 1352। ঠিক আছে, যাদের নেট খারাপ তাদের ক্যামেরায় আসতে হবে না। কিন্তু এরকম হয়তো বা সামান্য কয়েকজনের হতে পারে, কিন্তু সবার তো আর নেট খারাপ না, 80 জনেরই তো নেট খারাপ না, তাই না? অনেকে হয়তো অনেক দূর থেকে ক্লাস করেন, তাদের কথা ভিন্ন, কিন্তু সবারই তো নেট খারাপ না। তো যে কথা বলছিলাম, হেডলাইন করেন বাংলায় মুসলিম শাসন প্রথম পর্ব 1204 থেকে 1352। হেডলাইন আন্ডারলাইন করে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। লিখবেন 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে, অশ্বারোহী মানে ঘোড়ায় চড়া, মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে, মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে অতর্কিতে নদিয়া আক্রমণ করলে, অতর্কিতে মানে হঠাৎ করে, মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে অতর্কিতে নদিয়া আক্রমণ করলে, নদিয়া সেনদের রাজধানী, গত ক্লাসে পড়িয়েছিলাম। অতর্কিতে নদিয়া আক্রমণ করলে সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন, সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন পালিয়ে বিক্রমপুর চলে আসেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন পালিয়ে বিক্রমপুর চলে আসেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন পালিয়ে বিক্রমপুর চলে আসেন। বিক্রমপুর মানে বর্তমান মুন্সিগঞ্জ। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন পালিয়ে বিক্রমপুর চলে আসেন। স্টার চিহ্ন দিয়ে লিখবেন অন্যদিকে বখতিয়ার, স্টার দিয়ে লেখেন অন্যদিকে বখতিয়ার বাংলার রাজধানী, অন্যদিকে বখতিয়ার বাংলার রাজধানী নদিয়া থেকে নিয়ে যান গৌড়ে। অন্যদিকে বখতিয়ার বাংলার রাজধানী নদিয়া থেকে নিয়ে যান গৌড়ে। বোর্ডে লিখে দিয়েছি গৌড় মানে মালদহ নদিয়া। অন্যদিকে বখতিয়ার বাংলার রাজধানী নদিয়া থেকে নিয়ে যান গৌড়ে। নদিয়া থেকে নিয়ে যান গৌড়ে। লিখেছেন? অর্থাৎ মাঝে মধ্যে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে যে মধ্যযুগে বা মুসলিম শাসনামলে বাংলার রাজধানী ছিল কোথায়, উত্তর হবে কিন্তু গৌড়। নিয়ে যান গৌড়ে। লিখেছেন? এই যে বখতিয়ার খিলজির একটা আমরা ছবি টবি দেখি, বখতিয়ার খিলজি। এরপর হেডলাইন করবেন এখানেই প্রথম পর্বের মধ্যেই স্বাধীন সোনারগাঁও 1338 থেকে 1352। হেডলাইন স্বাধীন সোনারগাঁ
1338 থেকে 1352, স্বাধীন সোনারগাঁ 1338 থেকে 1352, ডক্টর তামান্না প্রশ্ন করেছেন। ডক্টর তামান্না কি স্ক্রিনে আছেন? নাই তো মনে হয়। কথা হচ্ছে যে স্যার নদিয়া থেকে বিক্রমপুরের দূরত্ব অনেক নাকি কম, কোথায় নদিয়া আর কোথায় বিক্রমপুর, মানে নারায়ণগঞ্জের পরে মুন্সিগঞ্জ, এখানে অনেক অনেক দূরত্ব। হেডলাইন করবেন স্বাধীন সোনারগাঁ 1338 থেকে 1352, হেডলাইন আন্ডারলাইন করে লিখবেন, হেডলাইন আন্ডারলাইন করে স্টেশনও দিয়ে লিখবেন বহরম খান ছিলেন সোনারগাঁয়ের শাসনকর্তা। বহরম খান, বহরম খান ছিলেন সোনারগাঁয়ের শাসনকর্তা এবং তার তরবারি বাহক, তরবারি বাহক মানে বডিগার্ড, এবং তার তরবারি বাহক ছিলেন ফকরা। সুন্দর নাম, ফকরা, বোর্ডে লিখে দিয়েছি। এবং তার তরবারি বাহক ছিলেন ফকরা। কথাটা আবার বলছি, একটু ভালো করে শোনেন। বহরম খান ছিলেন সোনারগাঁয়ের শাসনকর্তা এবং তার তরবারি বাহক মানে বডিগার্ড আর কি, তরবারি বাহক, তরবারি নিয়ে সাথে চলতো, এবং তার তরবারি বাহক ছিলেন ফকরা। তরবারি বাহক ছিলেন ফকরা। স্টার চিহ্ন দিয়ে লিখবেন, স্টার চিহ্ন দিয়ে লিখবেন 1338 সালে, স্টার চিহ্ন দিয়ে লিখবেন 1338 সালে এই ফকরা। 1338 সালে এই ফকরা, সুন্দর নাম ফকরা। 1338 সালে এই ফকরা বহরম খানকে হত্যা করে, 1338 সালে এই ফকরা বহরম খানকে হত্যা করে ফখরুদ্দিন মোবারক শাহ নাম নিয়ে 1338 সালে বহরম খানকে হত্যা করে ফখরুদ্দিন মোবারক শাহ নাম নিয়ে নিজেকে সোনারগাঁয়ের স্বাধীন সুলতান ঘোষণা করেন। 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 লিখেছেন? এরপর এখানে ছোট করে হেডলাইন করবেন ইবনে বতুতা। হেডলাইন ইবনে বতুতা, হেডলাইন করবেন ইবনে বতুতা। এই যে ইবনে বতুতাকে একটু দেখে আসি। ইবনে বতুতা, প্রথমে ইবনে বতুতা সম্পর্কে লিখবেন। ইবনে বতুতা সম্পর্কে প্রথম লাইনটা লেখেন, তিনি ছিলেন মরক্কোর পর্যটক। লিখবেন, তিনি ছিলেন মরক্কোর পর্যটক। তিনি ছিলেন মরক্কোর পর্যটক। স্টার চিহ্ন দিয়ে লিখবেন, তিনি 1333 সালে ভারতে আসেন। তিনি 1333 সালে ভারতে আসেন। তিনি 1333 সালে ভারতে আসেন এবং 1334 সালে দিল্লি পৌঁছলে, এবং 1334 সালে দিল্লি পৌঁছলে দিল্লি শাসনকর্তা মুহাম্মদ বিন তুগলক, দিল্লি শাসনকর্তা মুহাম্মদ বিন তুগলক, বড় লিখে দিয়েছি তুগলক, দিল্লি শাসনকর্তা মুহাম্মদ বিন তুগলক
দিল্লির শাসনকর্তা মুহাম্মদ বিন তুগলক তাকে দিল্লির শাসনকর্তা মুহাম্মদ বিন তুগলক তাকে মানে ইবনে বতুতাকে দিল্লির শাসনকর্তা মুহাম্মদ বিন তুগলক তাকে মানে ইবনে বতুতাকে কাজী বা বিচারক পদে নিয়োগ দান করেন। কাজী বা বিচারক পদে নিয়োগ দান করেন। কাজী বা বিচারক পদে নিয়োগ দান করেন। কাজী মানে তখন বিচারক ছিল, এখন কাজীদের কাজ শুধু বিয়ে পড়ানো। কাজী বা বিচারক পদে নিয়োগ দান করেন। কাজী বা বিচারক পদে নিয়োগ দান করেন। লিখেছেন স্টার চিহ্ন দেন। আবার লিখবেন তিনি 1345 সালে লিখবেন তিনি 1345 সালে ফখরুদ্দিন মোবারক শাহের সময়ে তিনি 1345 সালে ফখরুদ্দিন মোবারক শাহের সময়ে সোনারগাঁ ভ্রমণ করেন। তিনি 1345 সালে ফখরুদ্দিন মোবারক শাহের সময়ে সোনারগাঁ ভ্রমণ করেন। এটা আবার বলি, মিলায় নেন। রিপিট করছি, আবার বলি, একটু মিলায় নেন। ইবনে বতুতার কথা রিপিট করছি। তিনি 1333 সালে ভারতে আসেন এবং 1334 সালে দিল্লি পৌঁছলে দিল্লি পৌঁছলে দিল্লি শাসনকর্তা মুহাম্মদ বিন তুগলক উনি ইবনে বতুতাকে কাজী বা বিচারক পদে নিয়োগ দান করেন। এটা বলেছি। কাজী বা বিচারক পদে নিয়োগ দান করেন। এরপর বলেছি স্টার চিহ্ন দিয়ে লেখেন তিনি 1345 সালে ফখরুদ্দিন মোবারক শাহের সময়ে সোনারগাঁ ভ্রমণ করেন। সোনারগাঁ ভ্রমণ করেন। স্টার চিহ্ন দেন। আবার দিয়ে লিখবেন তিনি তার গ্রন্থ, তিনি মানে ইবনে বতুতা, লিখবেন তিনি তার গ্রন্থ কিতাবুল রাহেলাতে, রাহেলা বা রেহেলা একই জিনিস, লিখবেন তিনি তার গ্রন্থ কিতাবুল রাহেলা, বোর্ডে লিখে দিয়েছি, তিনি তার গ্রন্থ কিতাবুল রাহেলাতে সোনারগাঁয়ের বর্ণনা করেছেন। তিনি তার গ্রন্থ কিতাবুল রাহেলাতে সোনারগাঁয়ের বর্ণনা করেছেন। সোনারগাঁয়ের বর্ণনা করেছেন। সোনারগাঁয়ের বর্ণনা করেছেন। স্টার দিয়ে লিখবেন তিনি বাংলাকে ঐশ্বর্যপূর্ণ জাহান্নাম, তিনি বাংলাকে ঐশ্বর্যপূর্ণ জাহান্নাম বা ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন। তিনি বাংলাকে ঐশ্বর্যপূর্ণ জাহান্নাম বা ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন। তিনি বাংলাকে ঐশ্বর্যপূর্ণ জাহান্নাম বা ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন। লিখেছেন ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন। লেখা হলে একটু শুনবেন। কথা হচ্ছে এই যে ইবনে বতুতা উনি ছিলেন মরক্কোর পর্যটক। উনি 1333 সালের শেষ দিকে ভারতে এসে পৌঁছান এবং 1334 সালের শুরুর দিকে উনি দিল্লিতে পৌঁছান। তো উনি যখন দিল্লিতে পৌঁছলেন ওই সময় দিল্লির শাসনকর্তা ছিলেন মুহাম্মদ বিন তুগলক, যিনি উল্টাপাল্টা কাজ করে বিখ্যাত। উনি জীবনে কত কাজ করেছে, সব বড় বড় কাজ করেছে, কিন্তু একটা কাজও সফল হয়নি সেরকম। এই জন্য ভারতের ওদিকে উল্টাপাল্টা কাজ করে, ওরা বলে তুগলকি কারবার বা তুগলকি কর্মকাণ্ড। তবে আমার দৃষ্টিতে এর সবচাইতে বড় প্রবলেম হচ্ছে, ইবনে বতুতার সবচাইতে বড় প্রবলেম হচ্ছে কি, বড় প্রবলেম হচ্ছে এই যে ইবনে বতুতা বলছি মুহাম্মদ বিন তুগলকের সবচেয়ে বড় হচ্ছে ইবনে বতুতাকে কাজী বা বিচারক পদে নিয়োগ দান করা। কাজী বা বিচারক পদে নিয়োগ দান করা শুধু তাই নয়, ওকে মাস গেলে 2000 স্বর্ণ মুদ্রা বেতন নির্ধারণ করা হয়েছিল। তারপরও এই লোক এই চাকরি করে নাই। ও কি করেছে, মানে তাদের যারা কাজ হচ্ছে ঘুরে বেড়ায় খাওয়া কাজ, ওরা 2000 কেন 2 কোটি টাকা দিলে ওরা কাজ করবে না, ওখান থেকে ভেগেছিল।
ও জানতে পেরেছিল যে ওই সময়ে বাংলার সিলেট অঞ্চলে একজন বাংলার সিলেট অঞ্চলে একজন সুফি দার্শনিক অবস্থান করেন, যার নাম ছিল হযরত শাহজালাল, যিনি কিনা মানুষের চেহারা দেখেই নাকি ভবিষ্যৎ বলে দিতে পারতেন। তো এই লোকও নিজের ভবিষ্যৎ জানার উদ্দেশ্যে আপনার 1345 সালে বাংলায় আসে এবং চট্টগ্রাম বন্দর নামে। এরপর ওই চট্টগ্রাম থেকে দীর্ঘ 1 মাস ওই চট্টগ্রাম থেকে সিলেটের যে পাহাড়ি রাস্তা, জঙ্গলে ভরা রাস্তা, ওই রাস্তা পায়ে হেঁটে হেঁটে উনি সিলেটে পৌঁছন। তবে সিলেটে পৌঁছানোর আগেই এক ঘটনা ঘটেছিল। সেটা হলো হযরত শাহজালাল উনি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে কয়েকজনকে বললেন, যাও এই পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাও, আমার সঙ্গে মরক্কোর একজন পর্যটক আসছেন দেখা করতে, ওনাকে রিসিভ করে আনো। তো সিলেটে পৌঁছানোর 3 দিন আগেই এই পাহাড়ি জঙ্গলের রাস্তায় এদের সঙ্গে এদের দেখা। এরা বললো, আপনি কি ইবনে বতুতা? বলে যে হ্যাঁ, কি হয়েছে? বলে না, কিছু হয় নাই, আমাদের পীর সাহেব বা আমাদের যিনি হুজুর, উনি কি করেছে, আপনাকে রিসিভ করার জন্য পাঠিয়েছে। ওতে শুনে এসেছিল চেহারা দেখে ভবিষ্যৎ বলতে পারে, এখন কি দেখলো, প্রথম বলেই ছক্কা মেরেছে। ওই একই সময়ে উনি সোনারগাঁও ভ্রমণ করেছেন। ওনার গ্রন্থ কিতাবুল রাহেলাতে উনি লিখেছেন, ওই সময়ে সোনারগাঁয়ে শাসনকর্তা ছিলেন ফখরুদ্দিন মোবারক। ফখরুদ্দিন মোবারক উনি লিখেছেন একথা। আর উনি বাংলাকে ঐশ্বর্যপূর্ণ জাহান্নাম বলে অভিহিত করেছেন, বা ঐশ্বর্য বা ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেছেন। এটার পেছনেও কারণ আছে। কারণটা কি বলবো, যদিও একজন প্রশ্ন করেছেন, তারপরও কারণটা বলা ঠিক হবে কিনা আমি একটু চিন্তিত, যে কারণটা কি আসলে বলবো। আপনারা কমেন্টস করেন। আচ্ছা, এটা বলাই যায়, বিসিএস এর ক্লাস, অনেক কথাই তো বলেছি, এটাও বলা যায়। আচ্ছা শোনেন, বলছি কেন বলেছেন সেটা বলি। আমি ইবনে বতুতা ট্রিপস পড়ে দেখেছি। ইবনে বতুতা ট্রিপস আমার পড়া আছে, চ্যাপ্টার 5, 6, 7 যে কথাগুলো আছে, এখন আমি সেখান থেকে বলছি। ইবনে বতুতা ট্রিপস চ্যাপ্টার 5, 6, 7 থেকে এখন আমি বলছি। ইবনে বতুতা নিজে লিখছেন যে আমি 1345 সালে চট্টগ্রাম বন্দরে এসে নামলাম। নেমেই সামান্য দিরহাম দিয়ে একটি সুন্দরী দাসী ক্রয় করলাম। অনেক আগে, 2016-17 সালের ঘটনা। ওই বগুড়া ব্রাঞ্চ একবার ক্লাস নিতে গিয়েছিলাম, এক আপু দাঁড়িয়ে পেছন থেকে প্রশ্ন করেছে, কয় স্যার এই দাসীগুলো দিয়ে কি করতো বলেন তো? এগুলো ছিল যৌন দাসী। তখন মেয়েদেরকে কেনা বেচা হতো, একজন কিনতো, কিছুদিন পরে আরেকজনের কাছে বিক্রি করে দিত। কিনছে, কিছুদিন রাখছে, মন ভরে গেলে আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। এই ছিল অবস্থা। এরপর কি লিখছেন, এরপর লিখেছেন, ইবনে বতুতা লিখছেন, আমার বন্ধু মাত্র 2 দিরহাম দিয়ে একটি সুন্দর বালক ক্রয় করলো। ও দাও দাসী ক্রয় করেছে, আর এই বদমাইশ কি করেছে, বালক ক্রয় করেছে, মানে মাথা নষ্ট। বদমাইশটা বালক ক্রয় করেছে, মানে পুরো চিন্তা চেতনা নষ্ট। বালক ক্রয় করেছে, সুন্দর বালক ক্রয় করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বালক ক্রয় করেছে। এরপর কি বলছেন লিখবেন, মানে এখানে এরপর উনি বলেছেন, লিখতে হবে না, এরপর উনি বলেছেন যেখানে খাবার দাবার ছিল সস্তা, কিন্তু চট্টগ্রাম ছিল দুর্গন্ধময় এবং বাংলা ছিল প্রাকৃতিক দুর্যোগময়। চট্টগ্রাম ছিল দুর্গন্ধময় এবং বাংলা ছিল প্রাকৃতিক দুর্যোগময়। তার মানে উনি আসলে বলতে চেয়েছেন, বাংলায় কম পয়সায় সুন্দরী নারী পাওয়া যায়, 2 পয়সায় সুন্দর বালকও পাওয়া যেত, খাবার দাবার ছিল সস্তা। চট্টগ্রাম ছিল হচ্ছে দুর্গন্ধময়, বাংলা ছিল প্রাকৃতিক দুর্যোগময়। এ কারণে তিনি বাংলাকে ঐশ্বর্যপূর্ণ জাহান্নাম বলে অভিহিত করেছেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ঐশ্বর্য বলতে আসলে কি বুঝাইছে। এর চেয়ে ক্লিয়ার করে আর বোঝানো সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছেন। বোঝেন নাই কেউ, এরকম কেউ আছেন নাকি? সেটা বলেন, বোঝেন নাই এরকম কেউ আছেন নাকি? আচ্ছা, এরপর ইবনে বতুতা শেষ হলো। এরপর হেডলাইন করেন, এই সময় প্রথম পর্ব শেষ। হেডলাইন করবেন বাংলায় মুসলিম শাসন দ্বিতীয় পর্ব। বাংলায় মুসলিম শাসন দ্বিতীয় পর্ব, 1352 থেকে 1538।
জয়তী পাল বলেছেন এই নোংরা লোক নিয়ে আমরা পড়ি। হ্যাঁ, আমরা তো পড়ি। আমরা তো মুক্তিযুদ্ধের সময় এটাও পড়ি যে পাকিস্তান সেনাবাহিনী আমাদের সঙ্গে কি করেছে। আমি শুধু ভালোটাই পড়বো, নোংরাটা পড়বো না, তা কি করে হয়? সূর্যের আলো নিব, তাপ নিব না, তা কি করে হয়? আলো নিতে হলে তাপও নিতে হয়, যিনি আলো নিবেন উনি তাপও নিবেন, এটাই হচ্ছে বিষয়। আর রাতের পরে যদি রাত দিন মানে দিন রাত যদি না থাকে, রাত না থাকলে দিন বুঝবো না, দিন না থাকলে রাত বুঝবো না, দিন না থাকলে রাত বুঝবো না, রাত না থাকলে দিন বুঝবো না। ভালো আছে বলেই তো মন্দ বুঝি, মন্দ আছে বলেই তো আমরা ভালো বুঝি। কাজেই ভালো মন্দ নিয়েই চলতে হবে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ভালো মন্দ নিয়েই চলতে হবে। মন্দ না থাকলে আপনি ভালো বুঝবেন কি করে কোনটা ভালো কোনটা মন্দ? এরপর হেডলাইন করেন বাংলায় মুসলিম শাসন দ্বিতীয় পর্ব 1352 থেকে 1538। হেডলাইন করেছেন নিশ্চয়ই। প্রথমেই আরে এটা কি দেখেন আমাদের আরটি এক্সপার্ট উনি এডিট করেছেন। কই উনি গান ঢুকাইছেন। खैरियत पूछो कभी तो कैफियत पूछो तुम्हारे बिन दीवाने का हाल है। दिल मेरा देखो ना मेरी हैसियत पूछो तेरे बिन एक दिन जैसे सशाल है। अंजाम है ते मेरा होना तुम्हें है मेरा जितनी भी हो दूरियां फिलहाल है दूरियां फिलहाल फिलहाल है। है। खैरियत पूछो कभी तो कैफियत पूछो तुम्हारे बिन दीवाने का क्या हाल है। दिल मेरा देखो ना मेरी हैसियत पूछो तेरे बिन एक दिन जैसे सशाल है। अंजाम है ते मेरा होना तुम्हें है मेरा जितनी भी हो दूरियां फिलहाल है दूरिया फिलहाल है। যাই হোক, এটা আমাদের আইটি এক্সপার্ট উনি এটা আমার ফেসবুক ওয়াল থেকে নিয়ে আর কি অ্যাড করেছেন আপনাদের জন্য। যাই হোক, আমরা এখন আমাদের পড়ায় যাই। কোথায় ছিলাম যেন, একটুখানি গানের মধ্যে ঢুকে গিয়েছিলাম আর কি। হেডলাইন করবে ইলিয়াস শাহী বংশের শাসন। এমডি নায়েম প্রশ্ন করেছেন এটা কাকে শুনিয়েছিলেন। না, এটা আসলে মানে ফেসবুকে দেয়া ছিল, ফেসবুকে দেয়া আছে আর কি, ফেসবুকে দেয়া ছিল। এটাই মানে কাউকে শোনানো, তো এটা জাস্ট রেকর্ড করে দেয়া আর কি, এটাই। একটা কথা বলি, আমাকে অনেকেই, আমি জানি না আপনারা কিনা, অনেকেই ফেসবুকে রিকোয়েস্ট পাঠান, এদেরকে আসলে আইডেন্টিফাই করা যায় না। মানে এদেরকে আমার মনে হয় ইউএফও, বোঝেন নাই? মানে এলিয়েন টেলিয়েন মনে হয় কিছু কিছু আইডি দেখে, এলিয়েন আইডি মনে হয় আমার কাছে কিছু, মানে এলিয়েনদের আইডি মনে হয় কিছু। এদেরকে আমি পরামর্শ দিব যাদের ছবি নাই, নাম ঠিকানা ঠিক নাই, তারপরে মনে করেন প্রোফাইলে গাছপালার ছবি, পশু পাখির ছবি, ভাই এগুলা
দূরে থাকাই ভালো। এগুলোরে ফেক আইডি বলা হয়। অনেকে বলেন যে না এটা ফেক না, আরে ফেক আইডি ওটাও তো কেউ চালায়। মনে করেন যে আমার একটা কথার কথা, আপনার বা আমার একটা ফেক আইডি আছে, ওটাও তো আমি চালাই, তো ফেক আইডিও তো চালাই। তো সেটাই বললাম যে এই আইডি গুলোকে আমি আসলে বলি ইউএফও। হ্যাঁ, একজন লিখেছেন আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, এটা এলিয়েনদের ফ্লাইং অবজেক্ট বলে মনে হয় এবং এলিয়েনদের আইডি বলে মনে হয়, এই আর কি। আর কে যেন বলেছেন আইডি প্লিজ, আইডি শাহরিয়ার মামুন নামে আইডি, প্রোফাইল পিকও দেওয়া আছে, ছবিও দেওয়া আছে, মানে প্রোফাইল পিক বা ছবি দেওয়া আছে না, বেসিস কনফিডেন্স লেখা আছে, পাওয়া যায়, খুঁজলে পাওয়া যায়, এই আর কি। তো হেডলাইন কোন ইলিয়াস শাহী বংশের শাসন। যাক, গান হলো, কথা হলো, এবার আমরা একটু পড়াশোনার মধ্যে ঢুকি। লিখবেন, স্টেশনও দিয়ে লিখবেন, একটু সাউন্ড ওইটা কমাই দেন। লিখবেন শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন, শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। স্টেশনও দিয়ে লিখবেন, তিনি 1342 সালে তিনি 1342 সালে ফিরোজাবাদ দখল করেন। নায়াম কমেন্টস করছেন, আমাকে একটা আইডি থেকে রিকোয়েস্ট দিয়েছিল, তার নাম আমি কবর থেকে বলছি। আরে কি বিভ্রান্তকর আইডিএফ বানান। সে আমার একলা আকাশ, মন ছুঁয়ে যায় আকাশে আকাশে বাতাসে, সে আমার একলা পাখি, গহীন অরণ্যে আমি একা, মেঘ বলে আকাশে ভাসবো, মানে কত রকম আইডিয়া আছে, এগুলো দেখলে হাওমাও করে হাসি আসে। যাই হোক, লিখবেন, লেখেন স্টেশনতে লিখবেন 1342 সালে তিনি ফিরোজাবাদ দখল করেন। এই ফিরোজাবাদটা হচ্ছে বর্তমান ইউপি, মানে ভারতের উত্তরপ্রদেশ। ফিরোজাবাদটা কোথায়? বর্তমান ইউপি। লিখবেন অতঃপর 1346 সালে, অতঃপর 1346 সালে সাতগাঁও দখল করেন, সাতগাঁও। অতঃপর 1346 সালে সাতগাঁও দখল করেন। অতঃপর 1346 সালে সাতগাঁও দখল করেন। সাতগাঁও দিল্লির নিকটে একটা জায়গার নাম হচ্ছে সাতগাঁও, দিল্লির নিকটে একটা জায়গার নাম হচ্ছে সাতগাঁও। লিখবেন এরপর 1352 সালে সোনারগাঁ দখল করেন। লিখবেন এরপর 1352 সালে সোনারগাঁ দখল করেন। এরপর 1352 সালে সোনারগাঁ দখল করেন। 1352 সালে সোনারগাঁ দখল করেন। লিখেছেন 1352 সালে সোনারগাঁ দখল করেন। স্টার চিহ্ন দিয়ে লিখবেন, তিনি প্রথম বাংলাকে বাংলা নামে অভিহিত করেন। গতকালও বলেছিলাম, আবার লেখেন, স্টার দিয়ে লিখবেন, তিনি প্রথম বাংলাকে বাংলা নামে অভিহিত করেন। তিনি প্রথম বাংলাকে বাংলা নামে অভিহিত করেন। তিনি প্রথম বাংলাকে বাংলা নামে অভিহিত করেন। লিখেছেন স্টার চিহ্ন দেন, আবার লিখবেন শাহী বাঙ্গালা। লিখবেন শাহী বাঙ্গালা, শাহী বাঙ্গালা, কমা দিয়ে শাহী বাঙ্গালী, শাহী বাঙ্গালী। শাহী বাঙ্গালী ও শাহী বাঙালিয়ান, শাহী বাঙ্গালা, শাহী বাঙ্গালী ও শাহী বাঙালিয়ান, এগুলো ইলিয়াস শাহের উপাধি, এগুলো ইলিয়াস শাহের উপাধি। এগুলো ইলিয়াস শাহের উপাধি বোর্ডে লিখে দিয়েছি, আবার মিলায় নেন।
শাহী বাঙ্গালা, শাহী বাঙালি ও শাহী বাঙালিয়ান এগুলো ইলিয়াস শাহের উপাধি। শাহী বাঙ্গালা, শাহী বাঙালি ও শাহী বাঙালিয়ান এগুলো ইলিয়াস শাহের উপাধি। এবারে নোট লিখবেন, নোট, এনওটি, ই নোট। নোট লেখেন। নোট দিয়ে প্রথমে 1 নম্বর দিয়ে লিখবেন, বাংলার প্রথম মুসলিম শাসক হলেন, বাংলার প্রথম মুসলিম শাসক হলেন বখতিয়ার খিলজি। বাংলার প্রথম মুসলিম শাসক হলেন বখতিয়ার খিলজি। বাংলার প্রথম মুসলিম শাসক হলেন বখতিয়ার খিলজি। 2 নম্বর দিয়ে লিখবেন, 2 নম্বর দিয়ে লেখেন, বাংলার প্রথম স্বাধীন। 2 নম্বর দিয়ে লিখবেন, বাংলার প্রথম স্বাধীন মুসলিম শাসক হলেন, বাংলার প্রথম স্বাধীন মুসলিম শাসক হলেন। লাগবে তো নয়টা। বাংলার প্রথম স্বাধীন মুসলিম শাসক হলেন ইলিয়াস শাহ বা শামসুদ্দিন ইলিয়াস শাহ। পার্থক্য কোথায়? পার্থক্য হলো স্বাধীনে। বাংলার প্রথম স্বাধীন মুসলিম শাসক হলেন ইলিয়াস শাহ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলার প্রথম মুসলিম শাসককে, উত্তর হচ্ছে বখতিয়ার খিলজি। উনি স্বাধীন ছিলেন না, উনি ছিলেন বাংলার প্রথম মুসলিম শাসক। উনি ছিলেন তুর্কি বাতিভুক্ত আফগান, উনি অন্যের অধীনে ছিলেন, উনি স্বাধীন ছিলেন না। আর মানে বখতিয়ার খিলজি আপনার বাংলা আক্রমণ করেছিলেন অন্যের জন্য, আর ইলিয়াস শাহী বাংলা দখল করেছিলেন বা সোনারগাঁ দখল করেছিলেন নিজের জন্য। এজন্য উনি স্বাধীন, এজন্য উনি স্বাধীন। আর যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে সোনারগাঁয়ের প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন, তাহলে উত্তর হবে ফখরুদ্দিন মোবারক শাহ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি প্রশ্ন আসে সোনারগাঁয়ের স্বাধীন সুলতান, প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন, সোনারগাঁ উল্লেখ করে যদি প্রশ্ন আসে তাহলে উত্তর হবে ফখরুদ্দিন মোবারক শাহ। এরপর হেডলাইন করবেন সিকান্দার শাহ। সিকান্দার শাহ, সিকান্দার শাহ সম্পর্কে লেখেন, তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যে মসজিদটি নির্মাণ করেন, যে মসজিদটি নির্মাণ করেন তার নাম আদিনা মসজিদ। আদিনা। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যে মসজিদটি নির্মাণ করেন তার নাম আদিনা মসজিদ। তার নাম আদিনা মসজিদ। লিখেছেন, তার নাম আদিনা মসজিদ। তার নাম আদিনা মসজিদ। স্টেশন দিয়ে লিখবেন, তিনি ছিলেন ইলিয়াস শাহের পুত্র। তিনি ছিলেন ইলিয়াস শাহের পুত্র। তিনি ছিলেন ইলিয়াস শাহের পুত্র। এরপর হেডলাইন করেন গিয়াসউদ্দিন আজম শাহ। এরপর হেডলাইন করবেন গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ সম্পর্কে লিখবেন, তিনি ছিলেন ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ শাসক। তিনি ছিলেন ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ শাসক।
তিনি ছিলেন ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ শাসক। ডক্টর তানিয়া ইলিয়াস শাহী বংশই তো বলছি, এখনো শেষ হয়নি। তিনি ছিলেন ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ শাসক। স্টেশন দিয়ে লিখবেন তিনি একজন কবি ছিলেন। তিনি একজন কবি ছিলেন। তিনি একজন কবি ছিলেন। লিখবেন তিনি আরবি ও ফার্সি ভাষায় কবিতা রচনা করতেন। তিনি আরবি ও ফার্সি ভাষায় কবিতা রচনা করেন। তিনি আরবি ও ফার্সি ভাষায় কবিতা রচনা করেন। তিনি আরবি ও ফার্সি ভাষায় কবিতা রচনা করেন। স্টার চিহ্ন দিয়ে লিখবেন তার সঙ্গে পারস্যের কবি হাফিজ। লিখবেন তার সঙ্গে পারস্যের কবি হাফিজের পত্র যোগাযোগ বা সম্পর্ক ছিল। তার সঙ্গে পারস্যের কবি হাফিজের পত্র যোগাযোগ বা সম্পর্ক ছিল। তার সঙ্গে পারস্যের কবি হাফিজের পত্র যোগাযোগ বা সম্পর্ক ছিল। স্টেশন দিয়ে লিখবেন শাহ মোহাম্মদ সগীর ছিলেন গিয়াসের সভাকবি। লিখবেন শাহ মোহাম্মদ সগীর ছিলেন গিয়াসের সভাকবি। শাহ মোহাম্মদ সগীর ছিলেন গিয়াসের সভাকবি। শাহ মোহাম্মদ সগীর ছিলেন গিয়াসের সভাকবি। দাড়ি দিয়ে লেখেন সগীর গিয়াসের নির্দেশে। সগীর গিয়াসের নির্দেশে। সগীর গিয়াসের নির্দেশে ইউসুফ জুলেখা কাব্য রচনা করে। ইউসুফ জুলেখা। সগীর গিয়াসের নির্দেশে ইউসুফ জুলেখা কাব্য রচনা করে। ইউসুফ জুলেখা কাব্য রচনা করে প্রথম মুসলিম রোমান্টিক কবি হওয়ার গৌরব অর্জন করেন। সগীর গিয়াসের নির্দেশে ইউসুফ জুলেখা কাব্য রচনা করে প্রথম মুসলিম রোমান্টিক কবি হওয়ার গৌরব অর্জন করেন। প্রথম মুসলিম রোমান্টিক কবি হওয়ার গৌরব অর্জন করেন। প্রথম মুসলিম রোমান্টিক কবি হওয়ার গৌরব অর্জন করেন। লিখেছেন? লেখা হলে একটু শুনবেন। কথা হচ্ছে এই যে শাহ মোহাম্মদ সগীর, উনি ছিলেন গিয়াসের সভাকবি। আপনারা হয়তো বা কম বেশি শুনেছেন যে জুলেখা উনি হযরত ইউসুফকে পছন্দ করতেন। উনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে পছন্দ করতেন। এটা কিন্তু সত্য কথা। এটা সত্য কথা, উনি পছন্দ করতেন। হয়েছে কি, এই জুলেখা কি করেছেন, একদিন ছলা কলা কৌশলে হযরত ইউসুফকে নিজের কক্ষে ডেকে নিয়েছেন। উদ্দেশ্য কি উনি জানে আর আল্লাহ জানে। এমন সময় ওনার হাজবেন্ড এসে হাজির। এখন হাজবেন্ডের সামনে যখন ধরা খেয়েছে, তখন আবার এনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে বলেছেন যে ইউসুফই জোর করে আমার ঘরে ঢুকেছিল, আমার কোনো দোষ নাই। আসলে এইরকম পরিস্থিতিতে সবাই একই কথা বলবে, কারণ সংসার কেউ ভাঙতে চায় না, পারলে সংসার টিকায় রেখে সাইড বিজনেস কিছু করে। তো বিষয়টা হয়েছে আসলে ইউসুফের কোনো দোষ ছিল না। তারপরেও লোক লজ্জার ভয়ে ওনাকে কি করা হয়েছিল, এই আজিজে মিশর ছিল, জুলেখার হাজবেন্ড ছিলেন আজিজে মিশর, উনি হযরত ইউসুফকে জেলে পাঠিয়েছিলেন। তো এই যে ইউসুফ জুলেখার যে প্রেমমূলক অংশ, এই প্রেমমূলক অংশ নিয়েই আপনার শাহ মোহাম্মদ সগীর উনি লিখেছেন হচ্ছে ইউসুফ জুলেখা গ্রন্থ। হয়ে গেছে কি প্রথম মহিলা কবি বলছে, প্রথম মানে রোমান্টিক কবি, প্রথম রোমান্টিক কবি হয়েছেন, মুসলিম রোমান্টিক কবি হয়েছেন শাহ মোহাম্মদ সগীর। উনি জেলে ছিলেন, উনি দীর্ঘদিন জেলে ছিলেন, 9 বছর জেলে ছিলেন। উনি ছিলেন উনি ছিলেন একজন ভালো খোয়াব বিশ্লেষক, মানে স্বপ্ন বিশ্লেষণ করতে পারতেন।
উনি খুব ভালো স্বপ্ন বিশ্লেষণ করতে পারতেন। আমরা যে স্বপ্নগুলো দেখি এর কিন্তু মিনিং থাকে। স্বপ্ন সাধারণত তিন প্রকারের হয়। একটা হলো আজে বাজে স্বপ্ন, সারাদিন যেগুলো চিন্তা করি, ঘোরাঘুরি করি, এগুলোই রাত্রে ঘুমের মধ্যে, এগুলোই আমাদের মেমোরিতে বা স্ক্রিনে ভেসে ওঠে, এগুলো একেবারেই অর্থহীন স্বপ্ন। আর একটা স্বপ্ন আছে যেগুলো শয়তান দেখায়, এই স্বপ্নগুলো মোটামুটি ক্লিয়ার হয়, কিন্তু এই স্বপ্নগুলো দেখলে আপনার দেখবেন যে ঘুম থেকে স্বপ্ন থেকে মানে জেগে উঠলে আপনি একেবারে খুব কষ্ট পান, মন টন খারাপ থাকে সারাদিন, এরকম হয়। আর একটা স্বপ্ন থাকে যেটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেখানো হয়, এটা সাধারণত আপনাকে আগাম কোনো কিছুর ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়। সেটা সেই স্বপ্নগুলো দেখলে আপনি বুঝবেন, সেই স্বপ্নগুলো দেখলে বুঝবেন যে আপনাকে কিছু বোঝানো হচ্ছে। তো সৃষ্টিকর্তার তরফ থেকে স্বপ্ন খুবই কম দেখানো হয়। তো ম্যাক্সিমাম হচ্ছে যেগুলো করি এগুলোই দেখি, আজে বাজে স্বপ্ন আর কি। আমি যেটা বললাম এটা হলো মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এটা কোনো বৈজ্ঞানিক কথাবার্তা না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বপ্ন হয় তিন রকমের। তো যাই হোক, যে কথা বলছিলাম, এই যে সগির, উনি হয়ে গেলেন প্রথম মুসলিম রোমান্টিক কবি। প্রশ্ন করেছেন কি স্যার ইলিয়াস শাহী বংশ আবার একটু বলবেন নোটের আগে? নোটের আগে বলেছিলাম হচ্ছে কি যেন বলছিলাম, নোটের আগে তো অনেক কিছুই বলেছি। সম্ভবত আপনি যেটা জানতে পারছেন সেটা হচ্ছে ডক্টর তানিয়া, সম্ভবত আপনি জানতে পারছেন ওনার উপাধিগুলো, তাই তো নাকি? শাহী বাঙ্গালা, শাহী বাঙালি ও শাহী বাঙালিয়ান, এগুলো ছিল ইলিয়াস শাহের উপাধি, এটা বলেছিলাম নোটের আগে। শাহী বাঙ্গালা, শাহী বাঙালি ও শাহী বাঙালিয়ান, নোটের আগে এটা বলেছিলাম, আবারও বললাম আপনার জন্য। তো যাই হোক, এরপর ইফসার চিহ্নদান, আবার আমরা সগিরে ফিরে আসি। ইফসার চিহ্নদান আবার লিখবেন 1410 সালে, লিখবেন 1410 সালে গিয়াস মারা গেলে, 1410 সালে গিয়াস মারা গেলে তাকে সোনারগাঁয়ের মোগরাপাড়া গ্রামে, 1410 সালে গিয়াস মারা গেলে তাকে সোনারগাঁয়ের মোগরাপাড়া গ্রামে সমাহিত করা হয়। 1410 সালে গিয়াস মারা গেলে তাকে সোনারগাঁয়ের মোগরাপাড়া গ্রামে সমাহিত করা হয়। তাকে সোনারগাঁয়ের মোগরাপাড়া গ্রামে সমাহিত করা হয়। স্টার চিহ্ন দিবেন, আবার স্টার চিহ্ন দিয়ে লিখবেন চীনা পর্যটক মা হুয়াং, চীনা পর্যটক মা হুয়াং গিয়াসের সময়ে ভারতবর্ষ ভ্রমণ করেন। চীনা পর্যটক মা হুয়াং গিয়াসের সময়ে ভারতবর্ষ ভ্রমণ করেন। গিয়াসের সময়ে ভারতবর্ষ ভ্রমণ করেন, লিখেছেন। গিয়াসউদ্দিন আজম শাহ শেষ। কথা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ শাসক। তার পরবর্তী শাসকগণ ছিলেন হচ্ছে দুর্বল। এই দুর্বলতার সুযোগে রাজা গণেশ এবং তার পুত্র যদু, এই দুইজনে মিলে শুরু করেছিল শাহী বংশের শাসন। এই আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, শুধু এটুকু মনে রাখেন যে রাজা গণেশ ইলিয়াস শাহী শাসকদের মানে গিয়াসের পরবর্তী শাসকদের দুর্বলতার সুযোগে কিছুদিন মাঝখানে রাজা গণেশ এবং তার পুত্র যদু, এই যদু মিলে শুরু করেছিল শাহী বংশের শাসন। তারপরে এই শাহী বংশ শেষ হয়ে যায়, আবার কিছুদিন ইলিয়াস শাহী বংশ চলতে থাকে, যেটাকে বলা হয় পরবর্তী ইলিয়াস শাহী বংশের শাসন, যেটাকে বলা হয় পরবর্তী ইলিয়াস শাহী বংশের শাসন। এবং সেই বংশের শেষ শাসক ছিল হচ্ছে জালালউদ্দিন ফতেহ শাহ। তো স্টার চিহ্ন দিয়ে লিখে রাখেন জালালউদ্দিন ফতেহ শাহ ছিলেন, জালালউদ্দিন ফতেহ শাহ ব্র্যাকেটে লিখে রাখতে পারেন 1487। জালালউদ্দিন ফতেহ শাহ 1487 মানে এই পর্যন্ত। জালালউদ্দিন ফতেহ শাহ 1487 ছিলেন ইলিয়াস শাহী বংশের শেষ শাসক। জালালউদ্দিন ফতেহ শাহ 1487 ছিলেন ইলিয়াস শাহী বংশের শেষ শাসক। ইলিয়াস শাহী বংশের শেষ শাসক। এরপর হেডলাইন করবেন হাফসি বংশ। হেডলাইন হাফসি বংশ।
বোর্ডে আসছে হাফসি বংশ। হাফসি বংশের সময়কাল লিখবেন 1487 থেকে 1493, 1487 থেকে 1493। ডিউরেশন কয় বছর খেয়াল করে দেখেন, 87 থেকে 93 ডিউরেশন হচ্ছে 6 বছর। ডিউরেশন হচ্ছে কি 6 বছর। স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই 6 বছরে 4 জন, লিখবেন এই 6 বছরে 4 জন, এই 6 বছরে 4 জন হাফসি শাসক বাংলায়, এই 6 বছরে 4 জন হাফসি শাসক বাংলায় শাসন কার্য পরিচালনা করেন। এই 6 বছরে 4 জন হাফসি শাসক, এই 6 বছরে 4 জন হাফসি শাসক বাংলায় শাসন কার্য পরিচালনা করেন, শাসন কার্য পরিচালনা করেন। এই 6 বছরে 4 জন হাফসি শাসক বাংলায় শাসন কার্য পরিচালনা করেন, শাসন কার্য পরিচালনা করেন। লিখবেন মূলত এরা ছিল সোমালিয়া থেকে আগত, মূলত এরা ছিল সোমালিয়া থেকে আগত কৃতদাস, মূলত এরা ছিল সোমালিয়া থেকে আগত কৃতদাস, সোমালিয়া থেকে আগত কৃতদাস। এরপর হেডলাইন করবেন হোসেন শাহী বংশ, এরপর হেডলাইন হোসেন শাহী বংশ। দ্রুত লেখেন হোসেন শাহী বংশ। হোসেন শাহী বংশ সম্পর্কে লিখবেন, প্রথমে স্টার চিহ্ন দিয়ে লিখবেন আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন। হোসেন শাহী বংশের সময়কালটা একটু লেখেন 1493 থেকে 1538। হোসেন শাহী বংশের সময়কালটা একটু লেখেন 1493 থেকে 1538। এরপর লেখেন স্টার চিহ্ন দিয়ে লিখবেন আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ শাসক। আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ শাসক। এই বংশের প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ শাসক। স্টার চিহ্ন দিয়ে লিখবেন তাকে বাংলার রাখাল বাদশাহ বলা হয়, লিখবেন তাকে বাংলার রাখাল বাদশাহ বলা হয়, বাংলার আকবরও বলা হয়, তাকে বাংলার রাখাল বাদশাহ বলা হয়, তাকে বাংলার রাখাল বাদশাহ বলা হয়। স্টার চিহ্ন দিয়ে লিখবেন তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যে মসজিদটি নির্মাণ করেন, তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যে মসজিদটি নির্মাণ করেন, যে মসজিদটি নির্মাণ করেন তার নাম ছোট সোনা মসজিদ, তার নাম ছোট সোনা মসজিদ, তার নাম ছোট সোনা মসজিদ, তার নাম ছোট সোনা মসজিদ। লিখেছেন তার নাম ছোট সোনা মসজিদ। স্টার চিহ্ন দিয়ে লিখবেন তার সময়ে শ্রী চৈতন্যদেব, তার সময়ে শ্রী চৈতন্যদেব, তার সময়ে শ্রী চৈতন্যদেব মানে আলাউদ্দিন হোসেন শাহের সময় শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্মের প্রচার করেন, বৈষ্ণব ধর্ম। তার সময়ে শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্মের প্রচার করেন, বৈষ্ণব ধর্মের প্রচার করেন। লিখেছেন এরপর হেডলাইন করবেন নাসিরউদ্দিন নুসরত শাহ, হেডলাইন নাসিরউদ্দিন নুসরত, হেডলাইন করবেন নাসিরউদ্দিন নুসরত শাহ।
হেডলাইন করবেন নাসিরউদ্দিন নুসরত শাহ। নাসিরউদ্দিন নুসরত শাহ লিখেছেন, নাসিরউদ্দিন নুসরত শাহ। হেডলাইন আন্ডারলাইন করে স্টার্ট দিয়ে লিখবেন, তিনি 1526 সালে, তিনি 1526 সালে গৌড় শহরে 12 দুয়ারি মানে 12টা দরজা, গৌড় শহরে 12 দুয়ারি যে মসজিদটি নির্মাণ করেন, তিনি 1526 সালে গৌড় শহরে 12 দুয়ারি যে মসজিদটি নির্মাণ করেন, তার নাম বড় সোনা মসজিদ, মানে ইন্ডিয়ার মধ্যে পড়ছে পান্ডুয়ায়, তার নাম বড় সোনা মসজিদ। তিনি 1526 সালে গৌড় শহরে 12 দুয়ারি যে মসজিদটি নির্মাণ করেন, তার নাম বড় সোনা মসজিদ, তার নাম বড় সোনা মসজিদ, তার নাম বড় সোনা মসজিদ লিখেছেন, তার নাম বড় সোনা মসজিদ। এরপর হেডলাইন করেন পানিপথের প্রথম যুদ্ধ। হেডলাইন করবেন পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ লেখেন 1526 সালে মুঘল সম্রাট বাবর, 1526 সালে মুঘল সম্রাট বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে, বড় লিখে দিয়েছি লোদি, 1526 সালে মুঘল সম্রাট বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়, মুঘল সম্রাট বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ সংঘটিত হয় লিখবেন, যুদ্ধে বাবর জয়লাভ করেন, যুদ্ধে বাবর জয়লাভ করেন, দিল্লিতে শুরু হয় মুঘল শাসন। যুদ্ধে বাবর জয়লাভ করেন, দিল্লিতে শুরু হয় মুঘল শাসন। দিল্লিতে শুরু হয় মুঘল শাসন। এটা তো সমসাময়িক ঘটনা, এই জন্য লিখলাম, এটা আমাদের আগামীকালকের ক্লাসে কাজে লাগবে। এরপর এখানেই ছোট করে হেডলাইন করবেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। হেডলাইন করেন, বোর্ডে লিখে দিয়েছি, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ওনার শাসনকালটাকে লেখেন 1532 থেকে 38, 1532 থেকে 38, 1532 থেকে 1538। তার সম্পর্কে আমরা শুধু এক লাইন লিখব, লিখবেন তিনি ছিলেন হোসেন শাহী বংশের শেষ শাসক। লিখবেন তিনি ছিলেন হোসেন শাহী বংশের শেষ শাসক। তিনি ছিলেন হোসেন শাহী বংশের শেষ শাসক। তিনি ছিলেন হোসেন শাহী বংশের শেষ শাসক। এবার হেডলাইন করেন তৃতীয় পর্ব। হেডলাইন করবেন তৃতীয় পর্ব। আমাদের দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল। হেডলাইন করবেন তৃতীয় পর্ব 1538 থেকে 1609। আজকে আমরা 1609 সাল পর্যন্ত পড়ব। আর বেশি না, আর 5-6 মিনিট লাগবে, হয়তো বা 5-7 মিনিট লাগবে। লিখবেন তৃতীয় পর্ব 1538 থেকে 1609, 1538 থেকে 1609। আর এই যে সময়টা, এই সময়ে আমরা মোট দুটো বংশ পাবো, একটা হচ্ছে সুর বংশ আর একটা হচ্ছে কররানী বংশ।
তৃতীয় পর্ব এসে আমরা দুটো বংশ পাবো, একটা হলো সুর বংশ আর হলো কররানী বংশ। প্রথমে হেডলাইন করেন সুর বংশ, হেডলাইন করবেন সুর বংশ, হেডলাইন করবেন সুর বংশ। সুর বংশ সম্পর্কে লিখবেন 1538 সালে, সুর বংশ সম্পর্কে লেখেন 1538 সালে আফগান সুর বংশের নেতা, 1538 সালে 1538 সালে আফগান সুর বংশের নেতা শের শাহ সুর, শের শাহ সুর, আফগান সুর বংশের নেতা শের শাহ সুর গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে, একটু একবার নাম লিখলাম, আফগান সুর বংশের নেতা শের শাহ সুর গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে, গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে পরাজিত ও হত্যা করে, গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে পরাজিত ও হত্যা করে বাংলায় সুর বংশের শাসন প্রতিষ্ঠা করেন, বাংলায় সুর বংশের শাসন প্রতিষ্ঠা করেন, বাংলায় সুর বংশের শাসন প্রতিষ্ঠা করেন। লিখেছেন বাংলায় সুর বংশের শাসন প্রতিষ্ঠা করেন। এরপর হেডলাইন করবেন কররানী বংশ, কররানী বংশ, দ্রুত লেখেন কররানী বংশ। কররানী বংশ সম্পর্কে লিখবেন 1564 সালে, লিখবেন 1564 সালে আফগান মানে আফগানিস্তানের লোক, 1564 সালে আফগান 1564 সালে আফগান তাজ খান কররানী, তাজ খান, 1564 সালে আফগান তাজ খান কররানী সুর বংশের অবসান ঘটিয়ে, আফগান তাজ খান কররানী সুর বংশের অবসান ঘটিয়ে, তাজ খান কররানী সুর বংশের অবসান ঘটিয়ে বাংলায় কররানী বংশের শাসন আরম্ভ করেন, বাংলায় কররানী বংশের শাসন আরম্ভ করেন। 1564 সালে আফগান তাজ খান কররানী, তাজ খান কররানী সুর বংশের শাসনের অবসান ঘটিয়ে বাংলায় কররানী বংশের শাসন আরম্ভ করেন, বাংলায় কররানী বংশের শাসন আরম্ভ করেন। বাংলায় কররানী বংশের শাসন আরম্ভ করেন। স্টার চিহ্ন দিয়ে লিখবেন। পরবর্তীতে 1576 সালে, বোর্ডে লিখে দিয়েছি, লেখেন পরবর্তীতে 1576 সালে, 1576 1576, পরবর্তীতে 1576 সালে মনিম খান, পরবর্তীতে 1576 সালে মনিম খান দাউদ খান কররানীকে, মনিম খান দাউদ খান কররানীকে, বোর্ডে লেখা আছে দাউদ খান। পরবর্তীতে 1576 সালে সম্রাট আকবরের সেনাপতি মনিম খান এই কথাটা লেখেন। পরবর্তীতে 1576 সালে সম্রাট আকবরের সেনাপতি মনিম খান, মনিম খান আকবরের সেনাপতি ছিলেন, মনিম খান 1576 সালে সম্রাট আকবরের সেনাপতি মনিম খান দাউদ খান কররানীকে পরাজিত ও হত্যা করে, মনিম খান দাউদ খান কররানীকে পরাজিত ও হত্যা করে কররানী বংশের অবসান ঘটান। মনিম খান দাউদ খান কররানীকে পরাজিত করে কররানী বংশের অবসান ঘটান, কররানী বংশের অবসান ঘটান, কররানী বংশের অবসান ঘটান। লিখেছেন। এরপর হেডলাইন করবেন আজকে শেষ টপিক 12 ভূঁইয়া, হেডলাইন আজকে শেষ টপিক 12 ভূঁইয়া। এখন আর কাউরে ঢুকায়েন না ক্লাসের মধ্যে। হেডলাইন করবেন আজকে শেষ টপিক 12 ভূঁইয়া।
হেডলাইন করেছেন। বারোভূঁইয়া সম্পর্কে প্রথমেই লিখবেন, স্টেশন দিয়ে লিখবেন, এটি ছিল বাংলার স্বাধীন চেতা জমিদারদের সংগঠন। বারোভূঁইয়া সম্পর্কে লিখবেন, এটি ছিল বাংলার স্বাধীন চেতা জমিদারদের সংগঠন। এটি ছিল বাংলার স্বাধীন চেতা জমিদারদের সংগঠন। এটি ছিল বাংলার স্বাধীন চেতা জমিদারদের সংগঠন। মানে সংগঠনের নাম হচ্ছে বারোভূঁইয়া। স্টার্ট দিয়ে লিখবেন, সোনারগাঁয়ের জমিদার ঈশা খান ছিলেন এদের নেতা। সোনারগাঁয়ের জমিদার ঈশা খান ছিলেন এদের নেতা। সোনারগাঁয়ের জমিদার ঈশা খান, যিনি ঈশা খান উনি ঈশা খান একই ব্যক্তি। খা হচ্ছে খানের সংক্ষিপ্ত রূপ। সোনারগাঁয়ের জমিদার ঈশা খান ছিলেন এদের নেতা। স্টার্ট দিয়ে লিখবেন, স্টার চিহ্ন দিয়ে লিখবেন 1599 সালে, 1599, 1599 লেখেন 1599, 1599 সালে ঈশা খান মারা গেলে তার খান 1599 সালে ঈশা খান মারা গেলে তার পুত্র মুসা খান, তার পুত্র মুসা খান বারোভূঁইয়াদের নেতা নির্বাচিত হন। 1599 সালে ঈশা খান মারা গেলে তার পুত্র মুসা খান বারোভূঁইয়াদের নেতা নির্বাচিত হন। বারোভূঁইয়াদের নেতা নির্বাচিত হন। বারোভূঁইয়াদের নেতা নির্বাচিত হন। লিখেছেন। স্টার চিহ্ন দিবেন আবার, স্টার চিহ্ন দেন আবার। লিখবেন 1609 সালে, 1609 সালে মুসা খান, 1609 সালে মুসা খান ও সুবেদার ইসলাম খানের মধ্যে, কালকে বলছিলাম সুবেদারের কথা, 1609 সালে মুসা খান ও সুবেদার ইসলাম খানের মধ্যে এক যুদ্ধ সংগঠিত হয়। সুবেদার ইসলাম খানের মধ্যে এক যুদ্ধ সংগঠিত হয়, এক যুদ্ধ সংগঠিত হয়। লিখবেন যুদ্ধে, যুদ্ধে মুসা খান পরাজিত হয়ে পালিয়ে যান। 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 স্টার চিহ্ন দেন আবার। লিখবেন অতঃপর 1610 সালে, অতঃপর 1610 সালে সুবেদার ইসলাম খান, অতঃপর 1610 সালে সুবেদার ইসলাম খান, সুবেদার ইসলাম খান সুবে বাংলার রাজধানী, সুবে বাংলা কালকে বলেছিলাম। অতঃপর 1610 সালে সুবেদার ইসলাম খান সুবে বাংলার রাজধানী ঢাকায় এনে, সুবে বাংলার রাজধানী ঢাকায় এনে, সুবে বাংলার রাজধানী ঢাকায় এনে তৎকালীন মুঘল সম্রাট, তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামের সঙ্গে মিল রেখে, তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামের সঙ্গে মিল রেখে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামের সঙ্গে মিল রেখে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। অর্থাৎ ঢাকা 1610 সালে প্রথম রাজধানী হলো। আমাদের লেখা আজকের মতো এ পর্যন্তই। আপনাদের ক্লাসটা কেমন লাগলো সম্ভব হলে কমেন্টস করে জানাবেন। এটা একটা বিষয় গেল। আর ঢাকা তাহলে প্রথম রাজধানী হলো 1610 সালে। আর আগামীকাল আমরা মধ্যযুগ 2 এর আলোচনা করব। অর্থাৎ এই যে রাজধানী 1610 সালে হলো,
ঢাকা মোট 5বার রাজধানী হয়েছে, কখন কিভাবে রাজধানী হয়েছে এই আলোচনা থেকে শুরু করে কালকে আমরা মুঘল শাসন আলোচনা করব, অর্থাৎ চতুর্থ পর্ব আলোচনা করব। তো আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে। ক্লোজ করে দেন।